ওকে, সো তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটা শুরু করি। তোমাদেরকে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল চেক পয়েন্ট কোশ্চেন গুলি, ওই অ্যান্সার গুলি তোমাদের একটা লেকচার ভিডিওতে জেএনএস-এরই রেকর্ড করা আছে। ওই ভিডিওটা আমি দিয়ে দিব, সো ওখানে থেকে হোমওয়ার্কের সলিউশনটা দেখে নিতে পারবা। বাট স্টিল ওই ভিডিও দেখার পরেও যদি প্রবলেম থাকে দেন তাহলে ওগুলো আমরা আলাদাভাবে ডিসকাস করব, ঠিক আছে, পরে। সো আমাদের সিলেবাসটা আগানোর জন্য আমরা এখন ফার্স্টে ডিফ্র্যাকশন টপিকটা নিয়ে ডিসকাস করা শুরু করে দিব। ওকে, সো এখন ডিফ্র্যাকশন টপিকটা তোমাদেরকে তো লেকচার ভিডিও দেওয়া হয়েছিল, সবার দেখা হয়েছে না জানেন? হ্যাঁ ভাইয়া দেখছি। ওকে, সো তাহলে ডিফ্র্যাকশন টপিকটা এটা তোমাদের ও লেভেলস অ্যাকচুয়ালি পড়ার কথা ছিল কিন্তু সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে। তো এখন আমরা এখানের মধ্যে ফার্স্টে ডিফ্র্যাকশনের বেসিক ব্যাপারগুলি নিয়ে ডিসকাস করব, দেন দেখবো যে অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশনের জন্য আমাদের ওয়েভ গুলো অ্যাকচুয়ালি কিভাবে কি বিহেভ করে। ডিফ্র্যাকশন ইজ বলতে গেলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অর মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি অফ আ ওয়েভ। যে কোনো একটা কিছুকে তুমি যদি ওয়েভ হিসেবে প্রুফ করতে চাও, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু প্রুফ সামথিং যে এই জিনিসটা ওয়েভ হিসেবে কাজ করতেছে, তখন ইউ উইল হ্যাভ টু ডু হোয়াট? কোন একটা কিছুকে ওয়েভ হিসেবে প্রুফ করার জন্য তোমার তাকে ডিফ্র্যাকশন করে দেখাইতে হবে। তুমি যদি কোন একটা কিছুকে ডিফ্র্যাক্ট করে দেখাইতে পারো, দ্যাট উইল প্রুফ দ্যাট তুমি যাকে ডিফ্র্যাকশন করে দেখাইছো ওই জিনিসটা একটা ওয়েভ। ওকে, সো তাহলে এটা হলো ইন্ট্রিনসিক প্রপার্টি অফ আ ওয়েভ। এখন ওয়েভ এন্ড পার্টিকেলের ব্যাপারগুলি নিয়ে আমরা পরে আবার আসবো। সো এখন ডিফ্র্যাকশনের ব্যাপারটা প্রথমে কি বলে রাখলাম, যে ডিফ্র্যাকশনটা কি? ইট ইজ দ্য intrinsic property of a wave মানে কি, তুমি যদি কোন একটা কিছুকে ডিফ্র্যাকশন করে দেখাইতে পারো তো তাহলে তুমি কি প্রুফ করে ফেলছো? ওই জিনিসটা ওয়েভ হিসেবে বিহেভ করতেছে, এমন টাইপের কাজ। ওকে, তো ফার্স্টে আমাদের এখান থেকে জানতে হবে কি কি ডিফ্র্যাকশন টার্মটার মানে কি, কোন কোন ফ্যাক্টর গুলি ডিফ্র্যাকশনের অ্যামাউন্টটাকে এফেক্ট করে, এন্ড ডেসক্রাইব অ্যান এক্সপেরিমেন্ট টু অবজার্ভ দ্য ডিফ্র্যাকশন ইফেক্টস, এইসব। আচ্ছা, তো এখন এইখানের মধ্যে আমরা যদি, এটা তোমাদের লেকচার ভিডিওর মধ্যেও শুনছো, বাট এখন আবার ওইরকম একটা ছোট একটা রিক্যাপ দিব তাহলে যেন তোমাদের বুঝতে ইজি হয়। ওকে, আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে মনে করো আমি কোন একটা কিছু নিয়ে, মনে করো এই যে সাউন্ড ওয়েভ, এই যে আমি কথা বলতেছি, আমার থেকে অনেক দূরে কেউ একজন আছে, হ্যাঁ। তো এখন আমি কি করি, আমার মুখের সামনে এরকম দুইটা হাত এনে এরকম একটা কোনিক একটা শেপ করে তখন আমি যদি কথা বলি তখন কথাটা কি হয়, এরকম ছড়ায় যায় না? অর মনে করো যে এরকম, যে আমি একটা দরজার দিকে তাকায়, একটা দরজা খোলা আছে কিন্তু আমি দরজার দিক দিয়ে বরাবর তাকায় দেখতেছি যে ওই বরাবর কোনো মানুষ নাই। তো তাহলে কি, আমি যেই বরাবর কথা বলতেছি ওই বরাবর কোনো মানুষ নাই, কিন্তু দরজার এই সাইড দিয়ে, যে ব্যাপারটা কেমন আমি সিচুয়েশনটা এঁকে দেখাই তাহলে পরে বুঝতে পারবা। নোটপ্যাডে যে এঁকে দেখাই, মনে করো এই যে আমি, ঠিক আছে, এই হলো দরজা, এই দরজা খোলা, এই আমার রুম, ঠিক আছে। সো এই দরজা ওপেন করা, এখন এই বরাবর কোনো মানুষ নাই, ঠিক আছে, আমি চোখ দিয়ে বরাবর যতটুকু দেখতে পারি এই ডিরেকশনে কোনো মানুষ নাই, কিন্তু মানুষ আছে কোথায়? মানুষ আছে এই জায়গায়, মানুষ আছে এই জায়গায়। ওকে, যে আমার ডিরেক্ট ভিউইং রেঞ্জের মধ্যে কোনো মানুষ নাই কিন্তু দরজার গ্যাপের দুই এন্ডে এরকম মানুষ আছে। এখন আমি যে কথাটা বলবো, যে আমি যদি কোনো একটা সাউন্ড ওয়েভ প্রডিউস করি, সাউন্ড ওয়েভটা তো এরকম যাবে, দেন দরজার ভিতর দিয়ে যতটুকু পাস করার এটা পাস করবে, দেন এরকম চলে যাওয়ার কথা। সো তাহলে আমি বরাবর যে দিকে তাকায় আছি ওই ডিরেকশন বাদে অন্য কোনো কারো কাছে সাউন্ড ওয়েভটা পৌঁছানোর কথা না, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় এরকম, এই যে দরজার ভিতর দিয়ে যে পাস করলো সাউন্ড ওয়েভটা, হোয়াট হ্যাপেন্স, এই ওয়েভটা সে এখন কি করে, সে এখন আরো ছড়ায় যায়, সে আরো ছড়ায় যায়, সে এতটুকু পাস করছে কিন্তু সে কি করবে, আরো স্প্রেড করবে।
সো তাহলে যেই মানুষদের কাছে সাউন্ড ওয়েভটা পৌঁছানোর কথা না, ওই মানুষদের কাছেও কি করতেছে, ওয়েভটা পৌঁছায় যাইতেছে। যে ওয়েভটা এই স্ট্রেট লাইনে পাস না করে সে কি করলো, এরকম সব ডিরেকশনে এমন স্প্রেড আউট হয়ে যাচ্ছে, ওয়েভটা কি করতেছে, ছড়ায় যাইতেছে। এই যে ওয়েভটা কি করে, কোন একটা গ্যাপের ভিতর দিয়ে পাস করার পর ওয়েভটা যে স্প্রেড আউট করলো, এই প্রপার্টিটাকে আমরা কি বলি, ডিফ্র্যাকশন। ওকে, সো তাহলে ডিফ্র্যাকশনের যদি আমরা ডেফিনেশন বলতে চাই, ডিফ্র্যাকশনটা কি, ইট ইজ দ্য স্প্রেডিং আউট অফ আ ওয়েভ। যে ডিফ্র্যাকশনের একদম বেসিক ডেফিনেশন হলো এটা, যে diffraction is the spreading out of a wave when it passes through a gap or edge। যে কোন একটা কিছুর বর্ডার দিয়ে বা কোন একটা গ্যাপের ভিতর দিয়ে পাস করলে পরে তখন ওয়েভ কি করে, ওয়েভটা যে এই যে স্প্রেড করতেছে, স্প্রেডিং আউট অফ দা ওয়েভ, এই প্রপার্টিটার নামই কি, এই প্রপার্টিটার নামই হলো ডিফ্র্যাকশন। তোমাদের ও লেভেলস এর বুকলেটে তোমরা যে কোশ্চেন গুলো স্কিপ করছিলা মনে আছে যাবে, যে এরকম মনে করো একটা রিপেল ট্যাঙ্ক, যে এটা হলো একটা রিপেল ট্যাঙ্ক। তা এখন এই দিক থেকে ওয়েভ আসতেছে, ওয়াটার ওয়েভ এরকম এই ডিরেকশনে আসতেছে, দেন ওয়াটার ওয়েভ গুলা কি দেখাইছিলাম, এরকম তারা কি করে, ওয়াটার ওয়েভটা তো গ্যাপের ভিতর দিয়ে জাস্ট এতটুকু ওয়াটার ওয়েভ পাস করতে পারছে, কিন্তু অন দা আদার সাইড অফ দা ব্যারিয়ার অর আদার সাইড অফ দা গ্যাপ, এইদিকে কি করতেছে, ওয়েভ গুলা স্প্রেড আউট করতেছে, ছড়ায় যাচ্ছে। সো এই যে ওয়েভ গুলো এরকম স্প্রেড আউট করতেছে, তো এই স্প্রেডিং টেন্ডেন্সিটা আর এই স্প্রেডিং প্রপার্টিটার নামই কি, ডিফ্র্যাকশন অফ আ ওয়েভ। ওকে, সো তাহলে ডিফ্র্যাকশন বেসিক্যালি কি জিনিস, কোন একটা গ্যাপ বা কোন একটা এজ দিয়ে যদি কোন একটা ওয়েভ পাস করে তখন সে কি করে, ছড়ায় যায়। সো এই স্প্রেডিং আউট টেন্ডেন্সি অর স্প্রেডিং আউট অফ আ ওয়েভ, এটাকে আমরা কি বলবো লাবিবা, ডিফ্র্যাকশন, তাই তো? ওকে, সো তাহলে এইটা গেল আমাদের ফার্স্টে ডিফ্র্যাকশনের বেসিক, যে ডিফ্র্যাকশন টার্মটা কি আর ডিফ্র্যাকশন অ্যাকচুয়ালি কি হয়। একদম সিম্পল টার্মসে এটা হলো ওয়েভের স্প্রেডিং, এটাই হলো ডিফ্র্যাকশন। আচ্ছা ভালো কথা, এখন ডিফ্র্যাকশন এটা বুঝলাম। এখন ডিফ্র্যাকশন এই যে ছড়ায় যে যায়, কেন ছড়ায় যায়, হ্যাঁ, এই যে সে এরকম স্প্রেড আউট করতেছে, কেন স্প্রেড আউট করতেছে, এইটারও আমাদের সুন্দর একটা লজিক আছে। ওখানের মধ্যে তোমাদের লেকচারের মধ্যে এই টার্মটা এই যে শোনার কথা, এই হাইজেন্স প্রিন্সিপাল, লেকচারের মধ্যে কি হাইজেন্স প্রিন্সিপাল নিয়ে পরে আর ডিসকাস করা হয়েছিল? না ভাইয়া। না। তাহলে হাইজেন্স প্রিন্সিপালটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, হাইজেন্স প্রিন্সিপালটা ওখানে সেকশন 3D তে আছে, তো ওইখানে আমরা যে আমরা ডিসকাস করব একটু পরে, সমস্যা নাই। সো ফার্স্টে আমরা এই লেকচারের মধ্যে আর এই চ্যাপ্টারের মধ্যে ফার্স্টে কি লেখা আছে ওই জিনিসটা যদি আরেকবার দেখে নেই। কি জিনিস, when a wave passes the edge of an obstacle, the wave energy spreads into the space behind the obstacle। এই যে অবস্টেকেলের পিছে, যে মনে করো এই জায়গাটা, এই যে এখানের মধ্যে কি করতেছিল, কন্টিনিউয়াসলি ওয়েভ আসতেছিল, ওয়েভ পুরাটা জুড়ে ওয়েভ আছে। এখন মাঝে হলো একটা ব্যারিয়ার, ব্যারিয়ারটা কি, ও তো এগুলা তো এরকম দাগাদাগি না করলে পরে তো তোমার বুঝাইতে কষ্ট, ঠিক আছে? এখানে অনলাইনে এর জন্য অনেক বেশি বই দাগায় দাগায় এরকম বুঝাইতে হয়, আর ডায়াগ্রাম এঁকে এঁকে, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম খেয়াল করো, তো তাহলে ওয়েভ এরকম এই ডিরেকশনে আসতেছে, এখন মাঝে দিয়ে কি আছে, একটা অবস্টেকেল আছে, কি অবস্টেকেল, এই রক। এখন এই রকের ভিতর দিয়ে তো আর ওয়েভটা পাস করতে পারবে না, পারবে? শুধু কোন ওয়েভ গুলা যাইতে পারতেছে, এই রকের সাইড দিয়ে ওয়েভ গুলা যাইতে পারতেছে। সো তাহলে কি তোমার কাছে নরমালি কি মনে হবে, তোমার কাছে নরমালি এরকম মনে হওয়ার কথা না, যদি তুমি ডিফ্রাকশনের ব্যাপারে না জানতা, তোমার কাছে কি মনে হবে যে রক তো এই বরাবর যতটুকু ওয়েভ আসতেছে ওয়েভ গুলাকে আটকায় দিল। সো তাহলে দেয়ার মাস্ট বি নো ওয়েভ, হ্যাঁ, যে দেয়ার মাস্ট বি নো ওয়েভ ইন দিস রিজিয়ন, এই রিজিয়নে কি থাকা উচিত না, কোনো ওয়েভ প্রেজেন্ট থাকা উচিত না, বিকজ অল দা ওয়েভ
that were supposed to go through this direction তাদেরকে কি করছে, অবস্টেকলটা দ্যাট ইজ রকটা ব্লক করে দিছে, তাই না বলো সাইমা? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এখন আমাদের নরমাল লজিক কি বলে, নরমাল লজিক বলে যে এই দিক দিয়ে ওয়েভ যাবে, সরি যে এই দিক দিয়ে ওয়েভ যাবে, এগুলাতে আমাদের কোনো সমস্যা নাই, বিকজ এই ওয়েভ গুলা তো রকের সাইড দিয়ে পাস করতেই পারছে। সো তাহলে এই যে মাঝখানে যে কালো দিয়ে যে শেড করছি, ওকে, এখন এই দিক দিয়েও অ্যাকচুয়ালি ওয়েভ আসে, ওকে, এই দিক দিয়েও অ্যাকচুয়ালি ওয়েভ একটু হইলেও পাস করে। এখন হোয়াট ইজ দ্য রিজন যে কেন এটা হয়, যে এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, ইফ দ্য অবস্টেকল ইজ রিলেটিভলি স্মল, যে অবস্টেকলটা যদি বেশি ওয়েভকে আটকায় না দেয়, ওকে, তো তখন কি হবে, this can mean that the wave energy will pass around both of the sides and will continue traveling past the obstacle with no shadow as if the obstacle was not there। যে অবস্টেকলটা থাকাতে আমাদের তো মনে হচ্ছে কি এই রিজিয়নটায়, এই যে ব্ল্যাক রিজিয়নটায় কোনো ওয়েভ থাকার কথা না, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, বর্ডার দিয়ে যে সাইড গুলা দিয়ে, যে এই দুই এন্ড দিয়ে কি করতে পারছে, এই এন্ড আর এই এন্ড দিয়ে ওয়েভ পাস করতে পারছে না, তো এই দুইটা এন্ডের ওয়েভ গুলা কি করে, তারা স্প্রেড করে মাঝে যে একটা অ্যাবসেন্স অফ ওয়েভ ক্রিয়েট হয়েছিল না, ওই অ্যাবসেন্স অফ ওয়েভটাকে তারা কি করে দেয়, ফিল আপ করে দেয়। এই বর্ডার দিয়ে পাস করা ওয়েভ গুলা কি করে, স্প্রেড আউট করে যেই জায়গাটায় ওয়েভটা প্রেজেন্ট থাকার কথা না ওখানের মধ্যে ওয়েভটাকে নিয়ে আসে। তো তাহলে এই যে ওয়েভটা যে স্প্রেড করলো, যে বর্ডার দিয়ে ওয়েভগুলি পাস করছে, তো শুধু বর্ডার দিয়ে যাচ্ছে না, তারা কি করতেছে, যেখানে ওয়েভগুলো আটকায় গেছিল ওই জায়গাতেও তারা ছড়ায় যাচ্ছে। এখন এটা কেন হয়, ওই ব্যাপারটা আমরা ওই হাইজেন্স প্রিন্সিপালে যখন আসবো তখন ডিসকাস করব। বাট এইটা শুধু মনে রাখো যে কি হবে, অবস্টেকলটা ওয়েভকে আটকায় দিছে, এই ওয়েভ কিন্তু পাস করতে পারে নাই, এই ওয়েভ ঠিকই আটকায় গেছে, ঠিক আছে, এই যে এখন রেড কালার দিয়ে যে মার্ক করে দিলাম, এই ওয়েভটুকু কিন্তু কি হয়েছে, রকের গায়ে লেগে অ্যাবজর্ব হয়ে গেছে বা রিফ্লেক্ট করে ফেরত পাঠাই দিছে তাকে, সো এই ওয়েভ পাস করতে পারে নাই, দ্যাটস ট্রু। কিন্তু বর্ডার দিয়ে যেই ওয়েভ গুলা পাস করছে তারা কি করে, তারা এরকম ছড়ায় যে তারা মাঝে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে মাঝের এই গ্যাপটাকে কি করে ফেলতেছে, ফিল আপ করে ফেলতেছে। আমি যদি একটা কেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, এক্সাম্পলটা বুঝতে পারা উচিত, মনে করো এমন ছিল ব্যাপারটা, লাইক কেমন দেখানো যায়, ওকে, সো এমন খেয়াল করো, মনে করো এই এরকম মানুষগুলি কি করতেছে, ক্লোজলি স্পেসড আছে এন্ড একজনের সাথে আরেকজন এরকম হাত ধরে আছে, ওকে, মানুষগুলিকে ওয়েভ হিসেবে চিন্তা করো, যে মানুষগুলি কি করতেছে, একটা ওয়েভ ফ্রন্টের জন্য আমি ওরকম আইকে দেখাইতেছি, বেসিক্যালি মানুষগুলি খুবই কাছাকাছি আছে, সো হাতগুলিকে বেশি ছড়ায় নাই, তারা তারা মনে করো একদম পাশাপাশি দাঁড়ায় আছে, যে নামাজে দাঁড়াইতে সময় আমরা যেরকম কাঁধে কাঁধ মিলায় দাঁড়াই না, এসাস তো অমনে করে মনে করো কাছাকাছি এরকম দাঁড়ায় আছে, ওকে, তো এখন এমনি করে তারা সামনে আগাইতেছে, যে মিছিল করতেছে তারা এমন টাইপের, যেরকম কাছাকাছি থেকে তারা এরকম হাত ধরে বা কোন একটা সার্টেন ব্যানার নিয়ে তারা এমন সামনে আগাবে এমন টাইপের, সো দে আর কামিং ফরওয়ার্ড ইন দিস ডিরেকশন। সো এখন এইখানে এসে কি হয়েছে, এই কয়জন মানুষ, এই যে এই কয়জন মানুষ কি হয়ে গেছে, এইখানে এসে তারা আর পাস করতে পারতেছে না, ওকে, এইখানে এসে এই কয়জন মানুষ কি করতে পারলো না, পাস করতে পারলো না, এই বর্ডারে কি বলে এই অবস্টেকলের মধ্যে এই মানুষগুলো আটকায় গেছে। এখন কি হয়, যেই মানুষগুলা পাস করতে পারছে, যেই মানুষগুলি পাস করতে পারছে তারা তো সাইড দিয়ে এরকম পাস করলো, প্রথমে যারা পাস করতে পারছে তারা এরকম সাইড দিয়ে এমন পাস করলো, যে সাইড দিয়ে এরকম পাস করলো। এখন কি হয়েছে, তারা এখানে এসে এই যে এই জায়গায় এসে যখন নাকি দেখে কি, এইখানে এসে যখন নাকি দেখে যে মাঝে দিয়ে তাদের কতজন পার্টনার কি হয়েছে, আটকায় গেছে বা তারা আসতে পারে নাই, সো হোয়াট দে অ্যাকচুয়ালি ডু, তারা এখন তাদের হাতগুলো আরো ছড়ায় দেয়, যে তারা আরো দূরে দূরে যায় দাঁড়ায়, তারা এরকম আরো দূরে দূরে যে দাঁড়াইতেছে,
তাহলে যেন তারা কি করতে পারে, পুরো স্পেসটা এরকম কভার করতে পারে। বুঝতে পারলা যে শ্যাডো রিজিয়নটা অ্যাকচুয়ালি কিভাবে তারা কভার করতেছে? শুধু বর্ডারের ওয়েভ গুলাই পাস করছে, ওকে, শুধু বর্ডারের ওয়েভ গুলাই পাস করছে, কিন্তু কি করতে পারলো, তারা আবার পুরো স্পেসটাকে কভার করে ফেলতে পারছে। ইয়েস, তুমি বলবা যে এখানে এনার্জি তো কমবে, অফকোর্স এনার্জি কমবে, বিকজ কিছু এনার্জি তো অলরেডি ব্লক হয়ে গেছে, কিন্তু তারা বেসিক্যালি একটা কাজ অ্যাকমপ্লিশ করতেছে, যেটা কি ওয়েভ গুলো এরকম ছড়ায় যে, বা ওয়েভের যে এনার্জিটা ওইটা পুরা জায়গা জুড়ে কি হয়ে গেছে, স্প্রেড হয়ে গেছে। ওকে, সো তাহলে এনার্জি কনসেন্ট্রেশন কমে গেছে, এটা উইদাউট এনি ডাউট এটা হয়েছে, কিন্তু কি করলো, মাঝে যে গ্যাপটা ক্রিয়েট হওয়ার কথা, মাঝের এই গ্যাপটা তারা রাখে নাই। তারা কি করছে, তারা এরকম নিজেরা ছড়ায় যে নিজেরা আর একটু দূরে দূরে দাঁড়ায় কি করলো, মাঝের এই গ্যাপ ওয়ালা রিজিয়নটাকে কভার করে ফেলছে। ওকে, তারা এই মাঝের এই গ্যাপ ওয়ালা রিজিয়নটাকে এরকম কভার করে ফেলছে। এইটাই হলো বেসিক্যালি তোমার ডিফ্র্যাকশনের কাজ। এখন তুমি এখানের মধ্যে বলবা কি যে এই জিনিসটা, এই ডিফ্র্যাকশনটা যে হইছে, এই ডিফ্র্যাকশনটা কেন হইলো, তাই তো? অর ডিফ্র্যাকশনটা যে হয়, কখন সবচেয়ে ভালো মতো ছড়াবে, কখন স্প্রেডিং টেন্ডেন্সিটা কম থাকবে, এইসব ব্যাপারগুলো আমরা কিভাবে বুঝবো? হয়তো স্বপ্নে টপ্নে এসব দেখলে পরে তো আরো ভালো মতো রিভিশন হয়ে যায়, তাই না? ওকে, সো তাহলে এই কথাটা ফার্স্টে বললাম যে শ্যাডো রিজিয়নটা অ্যাকচুয়ালি তারা কিভাবে কভার করতেছে। ওকে, সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে if the obstacle is larger, then there may be a shadow region behind it, but there will still be diffraction around the edge. যে মনে করো অবস্টেকেলটা যদি খুবই বড় হইতো, যে মনে করো অবস্টেকেলটা অনেক বড়, তো তাহলে কি সে আরো বেশি করে ওয়েভকে কি করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, তাই না লাবিবা? হ্যাঁ। অবস্টেকেলটা হলো খুবই বড়, সো এখন আরো বেশি করে ওয়েভ সে আটকায় দিচ্ছে। সো বর্ডার দিয়ে পাস করতে পারতেছে কম ওয়েভ, বর্ডার দিয়ে ওয়েভ পাস করতেছে আগের থেকে কম। সো এখন তারা তো স্টিল চাবে, যে ওয়েভ গুলাই বর্ডার দিয়ে পাস করতে পারছে, তারা স্টিল চাবে যেন শ্যাডো রিজিয়নটাকে তারা যেন কি করতে পারে, এই যে এই শ্যাডো রিজিয়নটাকে তারা পুরাটাই ফিল আপ করে ফেলতে চাবে। বাট চাইলেই তো হবে না, তাদের তো এনাফ অ্যামাউন্ট অফ কি থাকতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে পুরো এরিয়াটা কভার করার জন্য। সো তখন তারা কি করে, যে ওয়েভ গুলা পাস করতে পারছে তারা স্প্রেড করতেছে, সরি, যে ওয়েভ গুলো পাস করতেছে তারা এরকম স্প্রেড আউট করলো, কিন্তু যেহেতু অনেক বেশি আটকায় গেছে, তো এর জন্য তারা অল্প একটু শ্যাডো রিজিয়ন, যে মনে করে এই যে মাঝের দিক দিয়ে এরকম শ্যাডো রিজিয়নটাকে তারা কভার করতে পারে নাই, এমন টাইপের। কিন্তু স্টিল তারা কিন্তু কি করতে চাইতেছে, গ্যাপ অর অবস্টাকেল ইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ সাইজ যদি হয়, তখন এরকম ডিফ্রাকশন সবচেয়ে ভালো মতো হয়, এমন টাইপের। ওগুলো আমরা আসবো, ঠিক আছে মারিয়া, আস্তে আস্তে আসতেছি। ওকে, সো তাহলে ব্যাপারটা কি বলতেছি খেয়াল করো, যদি গ্যাপ সাইজটা ছোট হয় বা অবস্টাকেলটা যদি ছোট হয়, ওকে, রিক্তি বুঝতেছো কি বলতেছি? যদি গ্যাপ সাইজটা ছোট হয়, তো তখন বর্ডার দিয়ে যে ওয়েভগুলি পাস করতে পারছে, তারা কি করতে পারবে, সুন্দর মতো একজন আরেকজনকে ওই শ্যাডো রিজিয়নটাকে ফিল আপ করে ফেলতে পারবে, যদি অবস্টাকেলটা ছোট হয়। কিন্তু অবস্টাকেলটা যদি সাইজে খুবই বড় হয়, তখন কি হবে, অবস্টাকেলটা সাইজে খুবই বড় হলে অনেক বেশি ওয়েভ আটকায় যাবে, তো এর জন্য তারা স্প্রেড করবে, তারা চাবে যেন যে ডেফিসিয়েন্সিটা ক্রিয়েট হয়েছে ওটাকে কভার আপ করতে চাবে, কিন্তু কি হবে, সিন্স অনেক বেশি এনার্জি আটকায় গেছে, এর জন্য তারা চাইলেও পুরো এরিয়াটাকে কি করতে পারবে না, কভার করতে পারবে না। বাট নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, তাদের তো একটা টেন্ডেন্সি তো থাকবে যে আমরা যেন কি করতে পারি, যতটুকু ওয়েভের ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে ওইটাকে যেন আমরা ফিল আপ করতে পারি। সো তারা কি করে, অল্প একটু এরকম স্প্রেডিং তাও করবে। বুঝতে পারছো রিক্তি? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এই ব্যাপারগুলাই আমাদের ফার্স্টে বোঝা লাগবে যে ওয়েভের কি টেন্ডেন্সি থাকে যখন নাকি কোনো ওয়েভ এরকম ব্লক হয়ে যায়। কখন ব্লক হবে, কোন একটা অবস্টাকেলের মধ্যে দিয়ে পাস করতে সময়, বা কোন একটা গ্যাপের ভিতর দিয়ে যাইতে সময়, বা কোন একটা এজ দিয়ে যাইতে সময়। সো তখন কিছু ওয়েভ যখন আটকায় যাবে,
ওই ওয়েভ গুলা কি তারা তো আর পাস করতে পারলো না, তারা তো কমপ্লিটলি আটকায় গেছে। কিন্তু যারা পাস করতে পারে তারা কি চাবে, the waves that are actually able to pass through, তারা যারা পাস করতে পারে নাই ওই জায়গাটুকুকে ফিল আপ করে ফেলার ট্রাই করে। সো ওই ট্রাই করার জন্যই তারা কি করে, স্প্রেড আউট করে। তো এই স্প্রেডিং টেন্ডেন্সিটা এর জন্য অ্যারাইজ করে। কেন? বিকজ তাদের সাথের পার্টনাররা আটকায় গেছে, তো তাদেরকে কভার আপ করার জন্য যারা পাস করতে পারতেছে তারা এরকম স্প্রেড আউট করে, এমন টাইপের ব্যাপার। সো এখন যদি ডেফিসিয়েন্সিটা খুবই কম হয়, যে যদি অল্প একটু ওয়েভ এনার্জি আটকায়, তো তাহলে কি ম্যাক্সিমাম এনার্জি পাস করতে পারছে, অল্প একটু শুধু আটকায় গেছিল। সো যারা পাস করতে পারছে তারা সুন্দর মতো অল্প একটু যেই ওয়েভ এনার্জি আটকায় গেছিল তাদেরকে কি করে ফেলতে পারে, ফিল আপ করে ফেলতে পারে। সাইমা বুঝতেছো কি বলতেছি? জি ভাইয়া। ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, যারা পাস করতে পারবে তারা ব্লকড হয়ে যাওয়া ওয়েভ গুলার রিজিয়নটাকে ফিল আপ করে ফেলার চেষ্টা করবেন। ফর দ্যাট তাদের স্প্রেড আউট করে ওই জায়গা পর্যন্ত যাইতে হবে। তো এইটা হলো ওয়েভের স্প্রেডিং এর টেন্ডেন্সি আর স্প্রেডিং এর রিজন। এন্ড এই জিনিসটার জন্যই কি হয়, এই জিনিসটার জন্যই ডিফ্র্যাকশন হয়। আচ্ছা, এখন এখানের মধ্যে বলতেছে কি, যে দুইটা অবস্টাকেল যদি কাছাকাছি থাকে, যে ইফ দ্য টু অবস্টাকেলস আর ক্লোজ টুগেদার দে ফর্ম আ গ্যাপ and then diffraction from each edge of the gap, তখন কি করবে, ওয়েভটাকে গ্যাপের ভিতর দিয়ে এরকম স্প্রেড আউট করাবে, যেটা আমরা দেখছি যে এখানে, যে এই জায়গাটার মধ্যে, এই যে এই জায়গাটার মধ্যে একটা অবস্টাকেল, এই জায়গার মধ্যে একটা অবস্টাকেল। সো তাহলে ওয়েভ এদিক দিয়ে পুরাটাই পাস করতে চাইতেছিল, কিন্তু অবস্টাকেল গুলা তো এই যে এই অবস্টাকেল আর এই অবস্টাকেল তারা তো আটকায় দিতেছে। সো শুধু পাস করতে পারতেছে কে, শুধু এরা পাস করতে পারলো। তো এরা পাস করতে পারছে, সো তাহলে কি এই সরি এই জায়গাতে and এই জায়গাতে তো কোনো ওয়েভ থাকার কথা না, কিন্তু এই জায়গাতে তাহলে ওয়েভ গুলা কিভাবে আসতেছে, যারা পাস করতে পারছে তারা কি করতেছে, সরি যারা পাস করতে পারছে তারা কি করতেছে, তারা একটু স্প্রেড আউট করতেছে। তো তারা স্প্রেড আউট করে কি করে, যেখানে অ্যাবসেন্স অফ ওয়েভ থাকার কথা ওই জায়গাতেও তারা একটা ওয়েভের প্রেজেন্স নিয়ে আসতেছে, বা ওয়েভটাকে ওখানে ছড়াই দিতেছে। তো এইটাই হলো আমাদের ডিফ্র্যাকশনের কাজ। ওকে, কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম আছে? জেরিন বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের ফার্স্টে ডিফ্র্যাকশনের বেসিক। এখন ডিফ্র্যাকশনের এখানে বেসিকটা আমাদের দেখার পর যেটা বললাম যে why diffraction occurs, এইটার এক্সপ্লেনেশন আমরা হাইজেন্স প্রিন্সিপাল থেকে দেখব, এটা আমরা আসতেছি একটু পরে। বাট ফার্স্টে তোমার ডিফ্র্যাকশনের ফ্যাক্টর গুলি কি কি, যে কারা কারা ডিফ্র্যাকশনের অ্যামাউন্টটাকে এফেক্ট করে। এখানের মধ্যে মেইনলি তোমার একটা স্পেসিফিক কন্ডিশন ফুলফিল করলে ডিফ্র্যাকশন সবচেয়ে ভালো মতো হয়, কি the amount of diffraction, মানে কতটুকু স্প্রেড হবে around an obstacle depends on the size comparison, কার কার মধ্যে সাইজ কম্পারিজন, between the obstacle and the wavelength of the wave। সো তাহলে obstacle এর সাইজ and wavelength of the wave, এই দুইটার সাইজ যদি কি হয়, মোর অর লেস ইকুয়াল হয়, তো তখন কি হয়, ডিফ্র্যাকশনটা সবচেয়ে ভালো মতো হয়। যে গ্যাপ সাইজের সাথে কানেকশন কেমন, এই যে as the resulting diffraction through a gap is caused by the diffraction at each end of the gap, এই যে একটা গ্যাপ মানে কি, দুইটা অবস্টাকেল ক্লোজ টুগেদার। সো তাহলে দুইটা এজ, এই যে এইটা একটা এজ, এই যে এইটা একটা এজ, এইটা একটা এজ। ওকে, এই দুইটা এজের দোনোটা এন্ডে কি হবে, ডিফ্র্যাকশন হবে। তো তাহলে কি হচ্ছে এখানের মধ্যে, there is an optimum size for maximum diffraction or spreading through the gap। তো অপটিমাম সাইজটা কি, ডিফ্র্যাকশন সবচেয়ে ভালো মতো কখন হয়, diffraction happens most when gap size is the same as the wavelength। তো গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ, এই যে এখানের মধ্যে দেখো সাইমা, আচ্ছা সাইমাকে পরে জিজ্ঞাসা করব, এইটা জাবের বলো, জাবের বলো যে এইখানে এই গ্রিন কালার লাইনগুলা কি ওয়েভ ফ্রন্ট না? হ্যাঁ ভাই।
ওকে, সো এখন একটা ওয়েভ ফ্রন্ট আর আরেকটা ওয়েভ ফ্রন্টের মধ্যে সেপারেশনকে আমরা কি বলি? ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ। সো তাহলে এখানে ওয়েভলেন্থ হলো এতটুকু, আর এখানে গ্যাপ সাইজটা কতটুকু? এটা হলো গ্যাপ সাইজ। এখন দেখো তো, ওয়েভলেন্থ আর গ্যাপ সাইজ কি মোর অর লেস ইকুয়াল না? এখানে ওয়েভলেন্থ এতটুকু, গ্যাপ সাইজ এতটুকু, তো তাহলে দোনোটার সাইজ কিন্তু সমান। সো এখন এইটার জন্য ডিফ্রাকশনটা কি হইতেছে? সবচেয়ে ভালো মতো হইতেছে। কি হচ্ছে? এই যে ওয়েভটা একদম সব জায়গায় একদম এই এক্সট্রিম এন্ড পর্যন্ত কি করতেছে? ছড়ায় যাচ্ছে। এইখানে কি হইতেছে দেখো, ওয়েভলেন্থটা কতটুকু? এতটুকু হলো ওয়েভলেন্থ, কিন্তু গ্যাপ সাইজটা কি ওয়েভলেন্থের থেকে একটু বড় না? এখানে সরি, এখানে গ্যাপ সাইজটা কি ওয়েভলেন্থের থেকে বড়। সো তাহলে এখানে কি হচ্ছে? ওয়েভলেন্থটা গ্যাপ সাইজের থেকে ছোট দেখে ডিফ্রাকশন হচ্ছে, ভালো কথা, ছড়ায় যাচ্ছে, কিন্তু সে কি এই জায়গায় and এই জায়গায় এইগুলি জায়গাতে কি আসতে পারতেছে ওয়েভগুলা? এই রেড দিয়ে যে মার্ক করলাম এই রিজিয়ন গুলাতে সে কি পৌঁছাইতে পারতেছে? পারতেছে না। কেন? বিকজ গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থের মধ্যে কি আছে? একটা ডিফারেন্স আছে। তো সবচেয়ে ভালো মতো ছড়ায় যাবে কখন? যাবে সবচেয়ে ভালো মতো ছড়ায় যাবে যদি ওয়েভলেন্থ আর গ্যাপ সাইজের ভ্যালু দুইটা সমান সমান হয়। ওকে, এসাস কি বুঝতে পারতেছো কি বললাম? গ্যাপ সাইজ যদি ওয়েভলেন্থের চেয়ে ছোট থাকে? গ্যাপ সাইজ ওয়েভলেন্থের থেকে ছোট থাকলেও তখনও ডিফ্রাকশনটা কম হবে। ওটা কি হয় ওগুলো আমরা দেখবো। এই যে এখানের মধ্যে দেখো, আবার এখানের মধ্যে ওয়েভলেন্থ এইটা, কিন্তু গ্যাপ সাইজ অনেক বড় ওয়েভলেন্থের থেকে। সো হোয়াট ইজ হ্যাপেনিং? ছড়ায় যাচ্ছে কিন্তু খুবই কম স্প্রেডিং। সে এই জায়গার রিজিয়ন, এই যে এই রিজিয়ন এগুলাকে কি করতে পারতেছে না? কভার করতে পারতেছে না। ইট ইজ স্প্রেডিং আউট, নো কোশ্চেন। সে ছড়ায় যাচ্ছে কিন্তু কিন্তু এটা স্ট্রেট ভাবে কেন? ওই তো এখানের মধ্যে তার স্প্রেডিং টেন্ডেন্সিটা কম। এখানে স্প্রেড হয় তোমার বেসিক্যালি, সে যত ছড়ায় যাবে তত রাউন্ড হয়ে যাবে আর কি। যে আচ্ছা এখানের আচ্ছা। মধ্যে তোমার কাজটা কি হয়, যত এরকম স্প্রেডিং বেশি হবে তত এদিক থেকে এরকম কার্ভড হয়ে যাবে, তত আরো বেশি রিজিয়ন কভার করতেছে আর কি। সো যত কম মিলবে ওয়েভলেন্থ আর গ্যাপ সাইজের মধ্যে, ডিফারেন্স যত বড় হবে তত কম ডিফ্রাকশন। আর ওয়েভলেন্থ আর গ্যাপ সাইজ যত কাছাকাছি হবে তত ভালো ডিফ্রাকশন, এন্ড এক্স্যাক্টলি ইকুয়াল হলে পারফেক্ট ডিফ্রাকশন, একদম সব জায়গায় কি হবে? ছড়ায় যাবে। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, ঠিক আছে, যাবে, সমস্যা নাই। এইটাই শুভাশিস, গ্যাপ সাইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ হলে তখন ম্যাক্সিমাম ডিফ্রাকশন বা স্প্রেডিং হবে। ওকে, আচ্ছা, সো এখন অলরেডি আজান দিয়ে দিয়েছে, তোমরা একটা কাজ করো, 5:40 তে আমরা ক্লাসটা রিজিউম করব। তখন আমরা এই যে গ্যাপ সাইজের সাথে ওয়েভলেন্থের কানেকশনটা নিয়ে কথা বলে এন্ড এইটার সাথে রিলেট করব হাইজেন্স প্রিন্সিপাল। ওকে, সো তাহলে 5:40 তে সবাই ক্লাস জয়েন দিও। ওকে, সো তাহলে এখন আমরা আবার শুরু করি। তো ডিফ্রাকশনের একদম বেসিক জিনিসটা আমরা শিখে রাখছি। প্রথমে কি জিনিস যাবে, যে কোন একটা গ্যাপ বা এজের ভিতর দিয়ে যদি কি করে একটা ওয়েভ পাস করে, সো তখন কি হবে? সে ছড়া যাবে, এন্ড দি স্প্রেডিং আউট অফ আ ওয়েভ ইজ কল্ড ডিফ্রাকশন। সো ফার্স্ট এই জিনিসটা আমরা দেখলাম। দেন কি দেখলাম? একটা পিকিউলিয়ার একটা কানেকশন দেখছি, যে সবচেয়ে ভালো স্প্রেডিং আউট হবে কখন? যখন নাকি ওয়েভলেন্থ এন্ড গ্যাপ সাইজের ভ্যালুগুলো সমান সমান হবে। এখন এই জিনিসটা কেন? এর থেকে বড় হইলে কি হয়, এর থেকে ছোট হইলে কি হয়? এসাস যেটা জিজ্ঞাসা করলো যে গ্যাপ সাইজটা যদি ওয়েভলেন্থের থেকে ছোট হয় তাহলে কি হবে, দেন গ্যাপ সাইজ যদি ওয়েভলেন্থের থেকে বড় হয় তাহলে কি হবে? আমরা বললাম যে গ্যাপ সাইজ এন্ড ওয়েভলেন্থের ভ্যালু যখন ইকুয়াল হবে তখন সবচেয়ে ভালো মতো ডিফ্রাকশন। গ্যাপ সাইজ বেশি ছোট হলেও সমস্যা, গ্যাপ সাইজ বেশি বড় হইলেও সমস্যা। ওকে, তো এখন এই ব্যাপারগুলি কেন কি হয় প্রত্যেকটা জিনিসই আমরা দেখব। ফার্স্টে এখানের মধ্যে কি বলতেছে খেয়াল করো, বলতেছে কি
এসএস এর কোশ্চেনটা, যে আমরা তো গ্যাপ সাইজ বড় দিয়ে তো আমরা অলরেডি এক্সাম্পল দেখলাম যে গ্যাপ সাইজ বড় দিয়ে কি হয়। গ্যাপ সাইজ বড় মানে কি বলতে গেলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়েভ পাস করে গেছে, ব্লক হয়েছে খুবই কম, তাই না বলো এসাস? হ্যাঁ। তো তাহলে বলতে গেলে ব্লক হয়েছে খুবই কম, তো তাহলে কি ওয়েভ গুলো অল্প একটু স্প্রেড করলে কি করে ফেলতে পারে, তাদের শ্যাডো রিজিয়নটাকে তারা কভার করে ফেলতে পারে নাকি? হুম। আর যত গ্যাপ সাইজ ছোট হবে মানে কি তত কম অ্যামাউন্ট অফ ওয়েভ অ্যাকচুয়ালি পাস করতে পারবে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়েভ কি হয়ে যাবে, ব্লকড হয়ে যাবে, তাই না বলো ঋত্বি? যে গ্যাপ সাইজ যত ছোট হবে তত কি বেশি করে ওয়েভ ব্লক হয়ে যাবে এন্ড অল্প একটু ওয়েভ মাত্র পাস করতে পারবে, রাইট? ওকে, সো তাহলে এখানের জন্য দেখো কি বলতেছে, if the gap is sorry if the gap is too small, very little wave energy can pass through. So এটা হলো একটা সমস্যা। সো খুবই কম এনার্জি পাস করতে পারতেছে, সো তারা কি করতে পারবে না, তাদের টেন্ডেন্সি থাকবে পুরা শ্যাডো রিজিয়নটাকে কভার করার, কিন্তু যেহেতু খুবই অল্প অ্যামাউন্ট অফ এনার্জি পাস করতে পারছে এর জন্য দে উইল নট হ্যাভ এনাফ এনার্জি টু কভার দ্য হোল এরিয়া। এন্ড হোয়াট হ্যাপেন্স when the gap size is large, if the gap is very large, there is a little effect on the as the majority of the wave passes through undisturbed. তো তাহলে গ্যাপ সাইজ বেশি বড় হলে কি হবে, গ্যাপ সাইজ যদি বেশি বড় হয় তখন ম্যাক্সিমাম ওয়েভে পাস করতে পারছে, সো শ্যাডো রিজিয়ন খুবই ছোট, তো অল্প একটু স্প্রেড করলে দে ক্যান ফিল আপ দ্য গ্যাপ। তো এটা হলো গ্যাপ সাইজ বড় থাকলে কেন ডিফ্রাকশন কম হয়। আর গ্যাপ সাইজ ছোট থাকলে কেন ডিফ্রাকশন কম হবে, বিকজ এত বেশি এনার্জি ব্লক হয়ে গেছে যে যতটুকু পাস করতে পারছে দ্যাট ইজ নট এনাফ টু ফিল আপ দ্য হোল গ্যাপ। বুঝতে পারলে এসাস? কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট যে however when the wavelength matches the gap size, the wave energy is spread very effectively through the gap to fill the space behind, as shown in figure D. এই যে এখানে কি হয়, this is why we can hear sound around corners but do not see around them, যেটা আমি ওই যে মাত্র নোটপ্যাডে যে ড্র করে দেখাইছেন একদম শুরুর দিকে, যে আমার আইসাইট বরাবর, যে আমি বরাবর তাকায় আছি এই বরাবর কোনো মানুষ নাই, তো তাহলে আমি কথা বললেও তো এই বরাবর মানুষ থাকলে শুধু শুনতে পারার কথা, আমি যাকে দেখতে পাইতেছি না তার কাছে আমার সাউন্ডটা তো পৌঁছানোর কথা না, তাই না? কিন্তু ঠিকই পৌঁছায়, কেন? বিকজ দরজার ভিতর দিয়ে পাস করলে পরে তখন কি হয়, ওইটা স্প্রেড আউট করে, সো আমার ডিরেক্ট আইসাইটে নাই কিন্তু ঠিকই কি করতে পারতেছি, পাশের মানুষদেরকে দেখতে পাইতেছে। এটা প্রত্যেকটা ওয়েভের জন্য, সাউন্ড বাদেও প্রত্যেকটা ওয়েভের জন্য এটা ইউজ হয়। এখানে যে আমরা এক্সাম্পলটা দেখতেছি রিপেল ট্যাঙ্কের, এটা কিসের, ওয়াটার ওয়েভের জন্য, এন্ড এটার মোস্ট ইম্পর্টেন্ট ইউজ হলো লাইটে। আমরা এই যে ডিফ্রাকশন, গ্রেটিং এন্ড এভরিথিং এগুলো দেখবো, তখন বুঝবো যে অ্যাকচুয়ালি এটা আমাদের অন্য কি কি ওয়েভে ইউজ হয়। ওকে, আচ্ছা, সো তাহলে যেই ব্যাপারটা নিয়ে আমরা বলতেছিলাম খেয়াল করো কি জিনিস, the typical wavelength for an audible sound range is about is ranges from 15 centimeter to 15 meter depending on the exact frequency. হ্যাঁ, লাইট কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না? এটা তো বলছি প্রথমে যে ডিফ্রাকশন হলো একটা ওয়েভের ইন্ট্রিনসিক প্রপার্টি, কোন একটা কিছু যদি ডিফ্রাকশন শো করতে না পারে তো তার মানে সে ওয়েভই না। ওকে, তুমি যদি কোন একটা কিছুকে ডিফ্রাক্ট করে দেখাইতে না পারো দেন তাহলে দ্যাট থিং উইল নট বি প্রুভেন অ্যাজ আ ওয়েভ। যে কোনো কিছুকে ওয়েভ হিসেবে প্রুফ করার জন্য ইট মাস্ট শো ডিফ্রাকশন। যদি সে এরকম ডিফ্রাকশন শো করতে পারে তাহলে শুধু কি হবে, তাহলে শুধু দ্যাট ক্যান বি রিগার্ডেড অ্যাজ আ ওয়েভ। তো ওয়েভ এন্ড পার্টিকেলের এইসব ব্যাপারগুলো নিয়ে আমরা আসবো আস্তে আস্তে। আর তোমার ইউজার নেম ঠিক করো। ওয়ালের ভিতরে পাস করে যায় যেগুলো, ওগুলা নিয়ে আমরা বলবো পরে, ওগুলো ওয়েভলেন্থের সাথে পেনিট্রেটিং পাওয়ার ওইসব জিনিসগুলো নিয়ে বলবো। ওকে, সো তাহলে যে জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো, আর তোমার ইউজার নেম ঠিক করো। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, দিস আর দ্য সেম সর্ট অফ সাইজ অ্যাজ কমন ডিফ্র্যাক্টিং অবস্টেকলস, যে দরজার গ্যাপ, ওকে, যে ডোর সাইজের গ্যাপ যেরকম থাকে নরমালি, তো ওগুলোর ভিতর দিয়ে কি করে ওয়েভটা সুন্দর মতো স্প্রেড আউট করতে পারে, কোন ওয়েভ, সাউন্ড ওয়েভ। ওকে, দেন
For example, a doorway might be a meter wide and a sound of this wavelength would have a frequency of around 330 hertz. ঠিক আছে, which is a typical speech frequency for humans. তো তাহলে মানুষরা নরমালি যে ফ্রিকোয়েন্সিতে কথা বলে ওই ফ্রিকোয়েন্সিটা কি 330 হার্টজ এর মতো। সো তখন 330 হার্টজ যদি হয় তো স্পিড অফ সাউন্ড হলো 330 মিটার পার সেকেন্ড। 330 মিটার পার সেকেন্ড আর ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ করলে আমরা কি পাই? স্পিড পাই। সো তাহলে ফ্রিকোয়েন্সি হলো 330 হার্টজ, তাহলে ওয়েভলেন্থ কত? ওয়েভলেন্থ হলো 1 মিটার। ওকে, সো তাহলে ওয়েভলেন্থ হলো এখানে কত? 1 মিটার এমন। সো কি বলতেছে? This means that a conversation in a room could be heard in the corridor outside the door as the waves diffract from their original direction through the doorway to be heard out of the line of sight. যে লাইন অফ সাইটের বাইরেও যে আমরা চোখে বরাবর যে ডিরেকশনে দেখতেছি ওই জায়গা বাদেও বাকি জায়গাগুলিতেও সাউন্ড কি করে? ছড়ায় যায়। ওকে, সো তাহলে এইটা হলো একটা ব্যাপার। এখন আমরা একটু হাইজেন্স প্রিন্সিপালের জিনিসটা নিয়ে কথা বলবো, বাট এর আগে এই লাস্ট যেই 4টা লাইন লেখা, এখন এখানের মধ্যে খেয়াল করো, কাকে বলা যায় এটা? লাবিবা বলতো, এই যে আমি একটু আগে সাউন্ড ওয়েভের স্প্রেডিং নিয়ে একটা এক্সাম্পল দিলাম ডোরওয়ে দিয়ে, যে আমি কথা বলতেছি একটা দরজা খোলা আছে, তো দরজার ভিতর দিয়ে পাস করে সাউন্ড ওয়েভটা কি করতেছে? ছড়ায় যাইতেছে, তাই না বলো? হ্যাঁ। ওকে, এখন সাউন্ড ওয়েভের জন্য এটা আমি দেখলাম। এখন মনে করো তোমার হাতে একটা লেজার লাইট আছে। ওকে, তোমার হাতে একটা লেজার লাইট আছে। এখন তুমি ডোরওয়ের এই গ্যাপটা যে আছে এই গ্যাপের ভিতর দিয়ে এরকম লেজার লাইটটা শো করলা। লেজার লাইটটা কি ওয়ালের ভিতর দিয়ে পাস করে সে কি ছড়ায় যাবে? না, কেন ছড়ায় না? এটাও তো একটা গ্যাপ সাইজের ভিতর দিয়ে পাস করলো, সো why does not the wave spread কারণ out? এটা একটা রে। না, it's because the wavelength of that laser light is very, very small compared to the gap. এক্সিলেন্ট। সো তাহলে লাইটের যে ওয়েভলেন্থ, হ্যাঁ, ভিজিবল লাইটের যে ওয়েভলেন্থ এটা কি? এটা হলো 10⁻⁷ এর অর্ডারে, যে 400 to 700 ন্যানোমিটার না আমাদের ভিজিবল রেঞ্জ। সো 400 ন্যানোমিটার মানে কি? 400 into 10⁻⁹ মানে 4 into 10⁻⁷। এর জন্য বলছে অফ দা অর্ডার অফ হোয়াট? 10⁻⁷ মিটার। তো তার মানে কি লাইটের ওয়েভলেন্থের ভ্যালু এতই ছোট, গ্যাপ সাইজ হলো 1 মিটার, আর এটা হলো 1/10 অফ আ মাইক্রোমিটার। সো তাহলে কি এখানে কোনো ওয়েভই কি হবে না? আটকাবে না, পুরো ওয়েভটাই পাস করে চলে যাচ্ছে। সো তাহলে দেয়ার ইজ নো নিড ফর ডিফ্রাকশন টু অকার, তাই তো? সো তাহলে এর জন্য কি হয় না? আমরা লাইটের জন্য ডিফ্রাকশন নরমাল সাইজের এইসব গ্যাপ দিয়ে দেখি না, যে ডোরওয়ের ভিতর দিয়ে পাস করতে সময় তখন কোনো ডিফ্রাকশন দেখি না লাইটের। এরপর মনে করো তুমি কি করো, এই যে চানাচুরওয়ালারা ওরা কি করে, এরকম একটা কোনিক শেপের একটা সিলিন্ডারের ভিতর দিয়ে কি করে, তারা এরকম চিল্লায় না চানাচুরওয়ালারা, যে এখান দিয়ে এরকম সাউন্ড ওয়েভটা পাস করবে, দেন সাউন্ড ওয়েভটা কি করে? এরকম স্প্রেড আউট করে, তাই তো? সো এরকম সেম টাইপের ইফেক্ট আমরা কিভাবে কাজে লাগাই? আমাদের মুখের কাছে এরকম হাতটা নিয়ে এসে যখন কথা বলি তখন কি হয়? সাউন্ডটা আরো ছড়ায় যায় না? এসাস? হ্যাঁ, তো তাহলে সাউন্ড ওয়েভটা ছড়াইতেছে এরকম হাত দিয়ে এরকম মুখের কাছে নিয়ে এসে, এমন করে আমরা কথা বললে পরে তখন কি হয়? সাউন্ড ওয়েভটা এরকম স্প্রেড আউট করতেছে, কিন্তু এরকম সেম ওয়েতে তুমি গ্যাপ ক্রিয়েট করলে এটার ভিতর দিয়ে লাইট পাস করলা, কিন্তু এখানে কি হবে না? এটার ভিতর দিয়ে লাইট পাস করলেও ইট উইল শো নো স্প্রেডিং। কেন? বিকজ গ্যাপ সাইজের সাথে ওয়েভলেন্থের ডিফারেন্সটা ইনসেনলি হাই। এত বড় ডিফারেন্স দেখে কি হয় না? কোনো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ডিফ্রাকশন আমরা দেখি না। বুঝতে পারলা ব্যাপারটা কি বললাম? এসাস? হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে however with visible frequencies of light being of the order of 10⁻⁷ meter, this will not diffract through the doorway enough to see. So light from speakers will only be visible in the direct line of sight through the gap. So তাহলে কোন লাইট সোর্সটাকে কি করা যাবে? চোখ দিয়ে যেটা দেখা যাইতেছে শুধু ওই ওয়েভটাই আমাদের কাছে আসতে পারবে, কিন্তু সাউন্ড ওয়েভ কি করবে?
চোখ দিয়ে যেই লাইন অফ সাইটে দেখা যাইতেছে না, বাট স্টিল ওই সাউন্ডটা কি হবে, ছড়ায় ছড়ায় বা স্প্রেড আউট করে করে আমাদের কাছ পর্যন্ত আসতে পারে। সাইমা কি বুঝতেছো ব্যাপারগুলো কি বলতেছি? ওকে, সো এখন আমাদের এইসব কয়েকটা পিকুলিয়ার আইডিয়াতে আমরা একটু ইন্ট্রোডিউসড হইলাম। কি জিনিস, কখন ডিফ্র্যাকশন সবচেয়ে ভালো মতো হয় এন্ড কখন হয় না। এখন আমাদের কাছে কোশ্চেন আসতে পারে কেন, তাই না? আমাদের কাছে কোশ্চেন আসতে পারে কেন, যে ওয়েভলেন্থের সমান গ্যাপ সাইজটা হইলে কেন সবচেয়ে ভালো মতো ডিফ্র্যাকশন হয়। এইটা বোঝার জন্য আমাদের এখন হাইজেন্স প্রিন্সিপালটা নিয়ে আমরা পড়ালেখা করব। ওকে, সো লেটস গো টু হাইজেন্স প্রিন্সিপাল 3D1। এই যে এটা। সো এখন হাইজেন্স প্রিন্সিপালের ব্যাপারটা দেখো, আমরা ওয়েভ ফ্রন্টকে কি বলতাম বলতো ঋত্বি? হোয়াট আর ওয়েভ ফ্রন্টস? ওয়েভ ফ্রন্ট হলো কি, a line connecting all the points in a wave that are in phase, তাই না? হ্যাঁ ভাইয়া। যে সেম ফেজে থাকা পয়েন্ট গুলাকে কানেক্ট করে যে লাইনটা ড্র করব, দ্যাট উইল গিভ আস দ্য ওয়েভ ফ্রন্ট অফ দ্য ওয়েভ। এখন হাইজেন্স কনস্ট্রাকশন বা হাইজেন্স প্রিন্সিপালটা কি বলে? সে বলে এই যে দেখো, এই যে ব্লু কালার দিয়ে, এই যে ব্লু কালার দিয়ে এখানে কি করছে, একটা ওয়েভ ফ্রন্ট আঁকছে, বুঝছো? ব্লু কালার দিয়ে এখানে একটা ওয়েভ ফ্রন্ট আঁকছে। হাইজেন্সের প্রিন্সিপাল বলে এরকম যে এভরি পয়েন্ট, ঠিক আছে, every single point on the wavefront is actually a source of smaller wavefronts. প্রত্যেকটা পয়েন্ট একটা ওয়েভের সোর্স, ঠিক আছে? সে কি বলে, প্রত্যেকটা পয়েন্ট কি করতেছে, একটা ওয়েভের সোর্স হিসেবে কাজ করে। ওকে, সেই ডিফ্র্যাকশনটা কেন হয় এটা নিয়ে ইনভেস্টিগেশন করতে সময় দেন সে এই কনক্লুশনে ব্যাক করছে কি জিনিস, যে কি হবে, এই ওয়েভ ফ্রন্টের মধ্যে এভরি সিঙ্গেল পয়েন্ট উইল অ্যাক্ট অ্যাজ হোয়াট, আ নিউ সোর্স অফ ওয়েভলেন্থ। ওকে, অর নিউ সোর্স অফ ওয়েভ ফ্রন্ট। তো তাহলে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এরকম, দাঁড়াও আমি এটা ফার্স্টে নোটপ্যাড একটু এঁকে দেখাই কেমন জিনিস। ব্যাপারটা হলো এমন, মনে করো দিস ইজ আ ওয়েভ ফ্রন্ট। ওকে, দাঁড়াও বাঁকা ওয়েভ ফ্রন্ট না এঁকে প্রথমে একটা স্ট্রেট ওয়েভ ফ্রন্টই আঁকি। সাপোজ দিস ইজ আ ওয়েভ ফ্রন্ট। ওকে, এখন এইটার মধ্যে তো নাম্বার অফ পয়েন্ট তো ইনফিনিট, এটা তো আমরা নাম্বার অফ পয়েন্ট তো গুণে শেষ করতে পারবো না। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি পয়েন্ট গুলাকে এমন ভাবে নেই, the points are separated equal to the wavelength of the wave। ওইটা আমরা বলবো একটু পরে। সো এখন আমি কি করলাম, এই ওয়েভ ফ্রন্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলি পয়েন্ট নিলাম, যে পয়েন্টগুলো কি হিসেবে কাজ করবে ঋত্বিক? each of this individual, যে হোয়াইট কালার দিয়ে যে পয়েন্টগুলো মার্ক করলাম, each of this point will act as what? They will act as a source of secondary wavelength। ওকে, তারা আরো ছোট ওয়েভলেন্থ ক্রিয়েট করবে। ব্যাপারটা কি, ওর জন্য এরকম, দেন সে এই যে এই পয়েন্টটা, দাঁড়াও আমি নাম্বারিং দেই ফার্স্টে, 1 মিনিট নাম্বারিং দেই। মনে করো এটা 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। ওকে, নাও সি হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার। যে দেখো 1 নাম্বার পয়েন্ট এখন তার অ্যারাউন্ডে একটা কি, সে একটা নতুন ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করতেছে। ইচ সিঙ্গেল পয়েন্ট, একটা পয়েন্ট থেকে এরকম ওয়েভ ক্রিয়েট হলে কি এরকম চারদিকে এরকম ছড়া যাবে না? যে তুমি মনে করো পুকুরের মধ্যে একটা বল ফেলছো, তো পুকুরের মধ্যে একটা বল ফেললে কি হয়, বা কোন একটা ইট ফেললে কি হয়, ওই পুকুরের যেখানে বলটা পড়ছে ওখান থেকে চারিদিকে এরকম ছড়ায় যেতে থাকে না ওয়েভটা ঋত্বিক? জি ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে, আমাদের একটা সোর্স অফ ওয়েভ ওই জায়গা থেকে সে কি করবে, তার চারপাশ দিয়ে এরকম ছড়াই দিবে ওয়েভটাকে। ওকে, সো এখন
আমরা শুধু সামনের দিকটুকু কেন আঁকলাম, পিছের দিকে আঁকি নাই কেন, হাফ সার্কেল কেন আঁকছি? এটা তো ফুললি একটা সার্কুলার ডিরেকশনে হওয়ার কথা। সো আমরা হাফ সার্কেল কেন আঁকলাম? বিকজ ওয়েভটা এই দিকে প্রপাগেট করতেছে, যে দ্য ওয়েভ ইজ অ্যাকচুয়ালি মুভিং আপ, যে উপরে যাচ্ছে। সো তাহলে শুধু ডিরেকশন ইন উইচ দ্য ওয়েভ ইজ মুভিং ওইদিকে আমরা ওয়েভ ফ্রন্ট গুলি আঁকবো। তো এখন দেখো 2 নাম্বার পয়েন্টের জন্য এটা 2 নাম্বার পয়েন্টার ওয়েভ ফ্রন্ট, 3 নাম্বার পয়েন্টার ওয়েভ ফ্রন্ট, 4 নাম্বার পয়েন্টার ওয়েভ ফ্রন্ট, 5 নাম্বার পয়েন্টার ওয়েভ ফ্রন্ট, 6 নাম্বার পয়েন্টার ওয়েভ ফ্রন্ট, 6 নাম্বার একটা ছোট হয়ে গেছে, এন্ড 7 নাম্বার পয়েন্টার ওয়েভ ফ্রন্ট। নাও সি হোয়াট ইজ হ্যাপেনিং। এই জায়গাগুলিতে কি হচ্ছে দেখো তো, এই জায়গাগুলিতে ওয়েভ ফ্রন্ট গুলো একজনের সাথে আরেকজন ওভারল্যাপ করতেছে না বলতো? একজনের সাথে আরেকজন ওভারল্যাপ করলে কি হয়? ইন্টারফিয়ারেন্স বা সুপারপজিশন, তাই তো? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এখানের মধ্যে কি হচ্ছে? The wave fronts will be interfering or the wave fronts will be superposing with one another. তো তাহলে এই জায়গায়, এই যে ওয়েভের এই জায়গায় ডিসপ্লেসমেন্ট এত, এইখানে এই দুইটা মিলে ডিসপ্লেসমেন্ট এত, ডিসপ্লেসমেন্ট এরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে আমি ডিসপ্লেসমেন্ট গুলোর সামেশন করতেছি আর কি। সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্টে এরকম ডিসপ্লেসমেন্ট গুলোর সামেশন করে আমার ফাইনাল ডিসপ্লেসমেন্টের যে লাইনটা আসছে ওই লাইনটাকে আমি ড্র করি দিস। এটা হলো আমার নতুন একটা ওয়েভ ফ্রন্ট আসছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, এটা হলো আমার অরিজিনাল ওয়েভ ফ্রন্ট, এটা হলো আমার নতুন ওয়েভ ফ্রন্ট। সো এখন একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্ট অ্যাকচুয়ালি কিভাবে যায়? হাইজেনের প্রিন্সিপালটা হলো এরকম, যে হাইজেন এমন একটা কথা বলে, কি বলে, এই যে একটা ওয়েভ ফ্রন্ট আছে, এই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট নতুন একটা ওয়েভলেটের সোর্স হিসেবে কাজ করবে। ওয়েভলেট মানে কি? ওয়েভের বাচ্চা, ঠিক আছে? ওয়েভলেট মানে হলো ওয়েভের বাচ্চা। সো তাহলে সে কি করবে? এভরি সিঙ্গেল পয়েন্ট ইন আ ওয়েভ will act as a source of a even smaller wave, and এই যে স্মল ওয়েভ গুলি আছে, এই যে স্মল ওয়েভ গুলি আছে, এই স্মল ওয়েভ গুলি কি করবে? এই স্মল ওয়েভ গুলি একজনের সাথে আরেকজন ওভারল্যাপ করে বা তাদের ইন্টারফিয়ারেন্স হয়ে দে উইল ক্রিয়েট হোয়াট? দে উইল ক্রিয়েট দ্য নিউ ওয়েভ ফ্রন্ট। এই যে নতুন যে ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ বিকজ অফ হোয়াট? এই ইন্ডিভিজুয়াল ওয়েভলেট গুলার ইন্টারফিয়ারেন্সের জন্য নতুন ওয়েভলেটটা ক্রিয়েট হয়। এইটা হলো হাইজেন্সের প্রিন্সিপাল, বুঝছো? সো তাহলে আমরা অ্যাকচুয়ালি কি আঁকি বলতো সাইমা? আমরা অ্যাকচুয়ালি কি আঁকি? আমরা অ্যাকচুয়ালি এমন আঁকি যে গ্রিন কালারটা হলো প্রথম ওয়েভ ফ্রন্ট, হোয়াইট কালারটা হলো সেকেন্ড ওয়েভ ফ্রন্ট, দেন আবার এই ওয়েভ ফ্রন্ট, এই ওয়েভ ফ্রন্ট, এমনি এমনি করে আমরা জাস্ট ওয়েভ ফ্রন্ট গুলো এঁকে যাই। কিন্তু অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্ট গুলো ক্রিয়েট হয় কিভাবে? এইটার এক্সপ্লেনেশন হাইজেন দিছে। কিভাবে দিছে? হাইজেন বলতেছে এই যে ওয়েভ ফ্রন্ট একটার পর একটা যে প্রপাগেট করে, একটার পর একটা ওয়েভ ফ্রন্ট যে সামনের দিকে আগায়, কিভাবে আগাইতে পারে? বিকজ এভরি সিঙ্গেল পয়েন্ট অন দা ওয়েভ ফ্রন্ট কি হিসেবে কাজ করে? স্মল একটা ওয়েভের সোর্স হিসেবে কাজ করে। সবাইকে বুঝতে পারতেছো ব্যাপারটা কি বলতেছি? এই জিনিসটা একটু ট্রিকি, কিন্তু এই ব্যাপারগুলি আমাদের ফার্স্টে যদি কনসেপ্টটা বিল্ড আপ করে রাখি, দেন তাহলে আমাদের ডিফ্রাকশনের ওই অ্যানসারটা করা পসিবল। ওকে, আচ্ছা। সো তাহলে এখানের জন্য ব্যাপারটা দেখো লাবিবা, কি বললাম? হাইজেন্সের প্রিন্সিপাল কি বলে? এভরি সিঙ্গেল পয়েন্ট ইন আ ওয়েভ ফ্রন্ট অ্যাক্টস অ্যাজ আ নিউ সোর্স অফ ওয়েভ ফ্রন্ট। ওকে, তো তাহলে প্রত্যেকটা পয়েন্ট যে এখানে এই পয়েন্টের জন্য সে আবার কি করবে? সে এরকম প্রত্যেকটা পয়েন্ট এরকম নতুন একটা ওয়েভ ফ্রন্টের সোর্স হিসেবে কাজ করবে, এন্ড এই সবগুলা ওয়েভ ফ্রন্টের ইন্টারফিয়ারেন্সের রেজাল্টে যে নতুন ওয়েভটা ক্রিয়েট হবে, দ্যাট নিউ ওয়েভ উইল বি দ্য নিউ ওয়েভ ফ্রন্ট।
দেন এই ওয়েভ ফ্রন্টের মধ্যে আবার প্রত্যেকটা পয়েন্ট কি হিসেবে কাজ করবে, নতুন ওয়েভ ফ্রন্টের সোর্স হিসেবে কাজ করবে। দেন এই ওয়েভ ফ্রন্ট গুলি আবার কি তাদের ইন্ডিভিজুয়াল ছোট ছোট ওয়েভলেট গুলা ক্রিয়েট করবে, এন্ড ওই ওয়েভলেট গুলার ইন্টারফিয়ারেন্সে নতুন ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট হয়। ব্যাপারটা কি সবার কাছে আইডিয়া কি পাইতেছো যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে হাইজেন্স প্রিন্সিপালের মধ্যে? রিক্তি? হ্যাঁ ভাইয়া। ওকে। আর এখানে আমরা ফার্স্ট এখন স্টুডেন্ট বুকের থেকে অল্প একটু দেখবো, দেন একটা সুন্দর একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার ট্রাই করবো যে অ্যাকচুয়ালি কিভাবে কি হচ্ছে ব্যাপারগুলা। ওকে, সো আমরা ফার্স্টে লিনিয়ার ওয়েভটাকে বোঝানোর ট্রাই করছি যে আমরা তো নরমালি ওয়েভ ফ্রন্ট এমন আঁকি, কেমন আঁকি, এই এই ওয়েভ ফ্রন্ট গুলো একটার পর একটা এঁকে যায়, বাট অ্যাকচুয়ালি ওয়েভ ফ্রন্ট গুলো এরকম একটার পর একটা এমন ভাবে কেন ক্রিয়েট হয়? দ্য রিজন ইজ দ্যাট ওয়েভ ফ্রন্ট গুলা কি করতেছে, ওয়েভ ফ্রন্ট গুলা প্রত্যেকটা পয়েন্টে তাদের ইন্ডিভিজুয়াল ওয়েভের সোর্স হিসেবে কাজ করতেছে, এন্ড এই ছোট ছোট ওয়েভের সোর্স গুলার ইন্টারফিয়ারেন্সের থ্রুতে পরের ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েট হয়। দেন পরের ওয়েভ ফ্রন্টের ওখানের মধ্যে প্রত্যেকটা পয়েন্ট আবার কি করবে, ছোট ছোট ওয়েভলেটের সোর্স হিসেবে কাজ করবে, দেন তাদের ইন্টারফিয়ারেন্সের থ্রুতে আরো নতুন একটা ওয়েভ ক্রিয়েট হবে। তো এইভাবে করে করে সামনে আগাইতে থাকে ওয়েভ। ব্যাপারটা কি বুঝতে পারতেছো এসাস? হ্যাঁ। ওকে, সো আমরা ফার্স্টে একটু স্টুডেন্ট বুক থেকে দেখে নেই তারা কি বলতে চাইতেছে, দেন আমরা ওই ভিডিওটা দেখবো এন্ড হোপফুলি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। লেটস সি কি হয়। হাইজেন্স প্রিন্সিপাল কি বলে? দ্য ডাচ সায়েন্টিস্ট ক্রিশ্চিয়ান হাইজেন্স came up with a principle for predicting the future movement of waves if we know the current position of a wave front। যে আমরা একটা ওয়েভ ফ্রন্ট কারেন্টলি কেমন আছে, একটা ওয়েভ ফ্রন্ট জানলে পরে সে কোন ডিরেকশনে কেমন ভাবে মুভ করবে, যে পরের ওয়েভ ফ্রন্ট দেখতে কেমন হবে, এটা সে বের করতে পারে। কিভাবে? The basic idea is to consider that any and every point on the wave front is a new source of circular waves traveling forward from that point। এই যে প্রত্যেকটা পয়েন্ট নতুন একটা ওয়েভ ফ্রন্টের সোর্স হিসেবে কাজ করতেছে। ওকে, যে when the movement of this numerous circular waves is plotted and then their superposition considered, এই যে লাল কালার দিয়ে ওয়েভ ফ্রন্ট গুলি ড্র করছে, দেখছো? এই যে লাল কালার দিয়ে এই যে হাফ সার্কেল গুলি দিয়ে তারা কি করলো, এই হাফ সার্কেল গুলি দিয়ে দে আর অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টিং দ্য ইন্ডিভিজুয়াল ওয়েভলেট। তো ইন্ডিভিজুয়াল ওয়েভলেট গুলির ইন্টারফিয়ারেন্সের থ্রুতে কি হবে, নতুন ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েট হবে। জেরিন কি বুঝতে পারতেছো ব্যাপারটা? তো এই যে নতুন যে ওয়েভলেটটা ক্রিয়েট হবে এটা কি, দ্য রেজাল্টেন্ট ওয়েভ উইল বি দ্য নিউ পজিশন অফ দ্য অরিজিনাল ওয়েভ ফ্রন্ট। যে ব্লু কালার যে অরিজিনাল ওয়েভ ফ্রন্টটা ছিল, এই অরিজিনাল ওয়েভ ফ্রন্টটা এরপরে গ্রিন পোর্শনটায় বা গ্রিন জায়গাটায় কিভাবে আসবে, by the superposition or by the interference of the individual wavelet। ব্যাপারটা ক্লিয়ার হইতেছে সবার কাছে? সাইমা? ওকে, সো তাহলে এখন এখানের মধ্যে আমরা জিনিসটা দেখি, কি জিনিস? Huygens geometrical system exactly explains all the basic phenomena that we see with light waves। যে লাইট ওয়েভ যে ডিফ্রাকশন করে এন্ড এভরিথিং, ওটা কেন এরকম ছড়া যায়, ওই ব্যাপারটা একদম সুন্দর মতো সে কি করতে পারে, এক্সপ্লেইন করতে পারে। কেন? এই যে উই ক্যান মেক ড্রয়িংস লাইক ফিগার এ, ফিগার এর মতো এরকম ড্রয়িং করতে পারি টু কারেক্টলি প্রেডিক্ট দ্য মুভমেন্ট অফ ওয়েভ ফ্রন্টস ইন রিফ্লেকশন, রিফ্রাকশন এন্ড ডিফ্রাকশন। যে ডিফ্রাকশনটা ফিগার বি তে দেওয়া, কিভাবে কি হচ্ছে এটা বলতেছি, যে ইন্টারফিয়ারেন্স এন্ড স্ট্রেট লাইন প্রপাগেশন অফ লাইট। সো হাইজেন্স প্রিন্সিপাল দিয়ে এগুলো সবকিছু এক্সপ্লেইন করা পসিবল। তো এর জন্য হাইজেন্স প্রিন্সিপালটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এই যে এখানে দেখো হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে আমি ওদের মতো ইয়েলো কালার দিয়ে মার্ক করি, যে দেখো যে প্রত্যেকটা ইয়েলো পয়েন্ট কি হিসেবে কাজ করতেছে, প্রত্যেকটা ইয়েলো পয়েন্ট ইজ অ্যাক্টিং অ্যাজ আ নিউ সোর্স অফ ওয়েভ ফ্রন্ট, তাই না বলো সাইমা? প্রত্যেকটা ইয়েলো পয়েন্ট ইজ অ্যাক্টিং অ্যাজ আ নিউ সোর্স অফ ওয়েভ ফ্রন্ট। সো তাহলে এই যে এই যে কতগুলো ইয়েলো পয়েন্ট আছে, যেটা কি হবে, এই ইয়েলো পয়েন্ট গুলা, এই যে এই ইয়েলো পয়েন্ট গুলি তারা কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে না বলতো লাবিবা? রেড কালার দিয়ে যেটুকু জায়গা শেড করছি, এই জায়গার ইয়েলো পয়েন্ট গুলি বা এই জায়গার যে ওয়েভ নতুন ওয়েভলেটের সোর্স গুলি তারা তো ব্লক হয়ে গেল, রাইট? হ্যাঁ। ওকে,
কিন্তু দেখো এই যে ওয়েভটা যতটুকু পাস করতে পারছে, এই যে এতটুকু ওয়েভ যে পাস করতে পারছে, এখন এই পাস করা ওয়েভের একদম বর্ডারে কি আছে, নতুন ওয়েভলেটের সোর্স আছে। তো তার পাশ দিয়ে কি হবে, সে এরকম, সরি এটা রেড কালার দিয়ে আঁকি, সে এখন কি করতেছে, এরকম সেমি সার্কুলার একটা পাথ ক্রিয়েট করলো। সেই জিনিসটা দ্বারা জুম করে দেখাই। ওকে, সো এখন এই যে প্রত্যেকটা ইয়েলো পয়েন্টের পাশে আমি কি করতেছি, এরকম একটা ছোট করে সেমি সার্কেল ড্র করলাম। এখন বলো তো রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে কেমন হইলো? রেজাল্টেন্ট ওয়েভটা দেখতে এমন আসতেছে না? এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যে পাস করছিল কিন্তু শুধু এতটুকু, এখন সে কি করলো, এই জায়গাটা, এই যে এই জায়গা এন্ড এই জায়গা গ্রিন কালার দিয়ে যে মার্ক করলাম, এই দুইটা জায়গা কি এখন এক্সট্রা একটু ছড়ায় গেল না, বলো তো লাবিবা? হ্যাঁ। দেন এই যে নতুন ওয়েভ ফ্রন্টটা ক্রিয়েট হয়েছে, এই নতুন ওয়েভ ফ্রন্টের এই বর্ডারে, এই বর্ডারে এখানে 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 ব্ল্যাক ডট দিয়ে রিপ্রেজেন্ট করতেছে কি, নতুন ওয়েভ ফ্রন্টের ওয়েভলেটের সোর্স, তাই না? তো এখন সে আবার কি করবে, সে আবার এখানে এমন নতুন ওয়েভলেট ক্রিয়েট করবে। সে এরকম নতুন ওয়েভলেট ক্রিয়েট করতেছে। তা এখন সে নতুন ওয়েভলেট ক্রিয়েট করাতে হোয়াট হ্যাপেন্ড, সে নতুন ওয়েভলেট ক্রিয়েট করাতে এই সে আরেকটা নতুন ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করলো। সো এইভাবে করে আমাদের ওয়েভ ফ্রন্ট গুলি কি হইলো, এমন ভাবে ওয়েভ ফ্রন্ট গুলি ক্রিয়েট হয়েছে। ব্যাপারটা বুঝতে পারলা? সো তাহলে কি করলো, ওয়েভ গুলা সব ডিরেকশনে এমন ছড়ায় যাচ্ছে। ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হইতেছে? জাবের বুঝতেছো? হ্যাঁ ভাই। ওকে, সো এইটা হলো আমাদের অ্যাকচুয়ালি সবচেয়ে কোর প্রিন্সিপাল, যে ওয়াই স্প্রেডিং অফ আ ওয়েভ অকার্স, বিকজ প্রত্যেকটা ওয়েভ কি হয়, প্রত্যেকটা ওয়েভের এভরি সিঙ্গেল পয়েন্ট অ্যাক্ট অ্যাজ আ নিউ সোর্স অফ ওয়েভ ফ্রন্ট। সো তাহলে প্রত্যেকটা পয়েন্টের ওখান থেকে নতুন এরকম ওয়েভ ফ্রন্টের সোর্স আসতেছে, এন্ড দ্যাট ইজ কজিং দ্য ওয়েভ টু গেট স্প্রেডেড আউট। ওকে, সো এখন আমরা একটা ভিডিও দেখবো ফার্স্টে, ওখানে থেকে আমরা একটু বুঝার ট্রাই করব যে ডিফ্রাকশনের প্রপার্টি গুলো কিভাবে কি হচ্ছে। ভিডিওতে তারা একটু অ্যানিমেশন এইসব জিনিস শো করবে, তো সো হোপফুলি ওটা আমাদের বুঝতে একটু হেল্প করবে। ওকে, সো দাঁড়াও, which are expanding number of wavelets, নাম্বার অফ ওয়েভলেট ওখানে ইনক্রিজ করতেছে, কিন্তু ওয়েভ যত স্প্রেড আউট করবে তত তার কি হবে, ওখানের মধ্যে তোমার এনার্জিটা কমে যাবে আর কি। ঠিক আছে, ওখানের মধ্যে এনার্জিটা বেসিক্যালি কমে যাবে। কেন? বিকজ ওয়েভটা তো আরো ডাইলিউট হয়ে যাইতেছে। আগে তো অল্প জায়গায় বেশি ওয়েভ ফ্রন্ট ছিল, এখন এখানের মধ্যে কি ওয়েভ ফ্রন্ট গুলা আগে ইন্ডিভিজুয়াল ওয়েভের সোর্স হিসেবে, যে ইন্ডিভিজুয়াল ওয়েভের সোর্স তো প্রত্যেকটা এনার্জি সোর্স। ওকে, সো এখন যত তুমি এনার্জি আটকায় দিবা তত কি হয়ে যাবে, কনসেন্ট্রেশনটা কমে যাবে ওয়েভের। তো ওইসব জিনিস নিয়ে আমরা বলবো পরে, ফার্স্টে আমরা এই ভিডিওটা একটু দেখে নেই। ওকে, লেটস স্টার্ট। In this video, we're going to be looking at diffraction, what it is, what the reasons for it are, and more importantly, this is going to form the foundation for 3 other topics, and that is single slit diffraction, double slit diffraction, or young slits experiment as it's also known, and diffraction grating. So this forms the fundamental building blocks of those 3 other areas. Now, diffraction is the reason why you can hear someone talking around the corner, even though you can't see them. It's also the reason why, if you look at this image down here, you can see that water waves, when they pass through a gap, can be bent around, and it looks almost like they're being squashed through the gap. But there's a more physicsy explanation for what's going on there. Now, if you've got an obstacle, like, say, a wall, the corner of a building, it's a pretty big obstacle, and it's much bigger than the wavelength of visible light. So as a result, the visible light, being of a much smaller wavelength, isn't able to bend around the corner to our observer there. However, if he starts talking,
the person around the corner will be able to hear him, and that's because the wavelength of sound is much bigger than the wavelength of light, and in fact it's of the same order of magnitude as the size of the wall. So that sound is able to diffract or bend around the corner, and that's all diffraction is, the bending of a wave around an obstacle or a gap. Now, to understand exactly what's happening, we need to look to a scientist called Christian Huygens. Now, you don't need to be able to explain this for the exam, but his principle of wavelets makes it a lot easier to understand what's happening. Now, if you imagine that we have our water waves, we've got our crests here, and we've got our troughs there. And of course, being a crest and a trough, they're half a wavelength apart. So they've got a phase difference of 180 degrees or pi radians. And I hope that you're familiar with the idea that you can use wavefronts or lines to connect points of constant phase together to form the leading edge or the wavefronts of your wave. Now, what Huygens said was if you take these wavefronts, you can consider that the wavefronts become their own sources of small individual wavelets. And these wavelets are producing their own little waves. And you can form your wavefront line with our continuous phase here. And that new wavefront will become the new source for the next stage of wavelets. In order for this to happen, each individual wavelet has to have the same frequency as all of the other ones and has to be travelling at the same speed. But wavefronts give us the best way of being able to explain and remember what happens when waves try to pass around an object or through a gap in an object. Now, we don't typically see diffraction on a day-to-day basis, particularly with light. We mentioned before that light has an incredibly small wavelength. So if I'm trying to see someone around the corner of a door, for example, the door frame might have a gap of around about 60 centimetres. The wavelength of light is, let's say, 500 nanometres. Being of a much smaller wavelength than the gap size, the visible light isn't able to diffract around it. And so, when we get a gap that's much bigger than the wavelength of our waves, and remember, here are our wave fronts, effectively lines of constant phase, so a peak and a peak and a peak. That means the distance between these two lines is our wavelength, and you can see the gap here is much, much bigger than the wavelength of our wave. And as a result, we don't really notice any diffraction through that gap at all. So when the gap is much, much bigger than the wavelength, we get no diffraction. When we close that gap to be of the same order of magnitude as the wavelength of the wave, so in this case here, it's a couple of wavelengths across, maybe 3, we suddenly start to see a different effect. Now you'll notice here that instead of just having my red lines as my wavefronts, I've also put in the black lines for the troughs. And of course, don't forget that the distance between a peak and a trough is half a wavelength, or 180 degrees, pi radians, and so we can say that they are going to cancel each other out if they meet. But if we now turn to Huygens' principle and have our 3 little wavelets beginning their wave-emitting journey when they get to the gap here, and of course, in actuality, all the way along this wave there would have been wavelets, all the way along this wave there would have been wavelets. All we've done is draw a line of constant phase for each of the propagating wavelets. So as the wave tries to pass through the gap, those wavelets begin to emanate their own আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এখানে ইন্টারনেট মনে হয় একটু ল্যাগ করতেছে। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা এখন? ওকে, সো এখানের মধ্যে ফার্স্ট অফ অল খেয়াল করো কাজটা কি। প্রথমে কিন্তু তারা হাইজেন্স প্রিন্সিপাল আমরা যেটা পড়ছি এই জিনিসটাই কিন্তু এক্সপ্লেইন করছে, তাই না? বলো লাবিবা।
Yeah. ওকে, হাইজেন্স প্রিন্সিপালটা তারা আমরা যেরকম বলছি ওরকমই এক্সপ্লেন করলো। এখন তারা কি করতেছে, এই যে রেড কালার দিয়ে, হ্যাঁ, রেড কালার দিয়ে তারা রিপ্রেজেন্ট করতেছে হলো ক্রেস্ট, আর ব্ল্যাক লাইন দিয়ে তারা রিপ্রেজেন্ট করতেছে কি ট্রাফ। ওকে, এন্ড এখানের মধ্যে তারা যে একটা প্যাটার্ন দেখাচ্ছে, এখানের মধ্যে দেখো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, যে এই জায়গাটায় যে আমার কার্সরটা দেখতে পাচ্ছ, এখানে কি হইতেছে, কোন দুইটা কালার মিট করতেছে বলো তো? Black. Crest and trough. আমার কার্সরটা যেখানে নেওয়া, এখন এখানের মধ্যে ধরো 1 মিনিট, ওদের কার্সরটা না, ঠিক আছে, আমার এখানে যেই কার্সরটা, এটা তো দেখতে পারার কথা। এই যে এখন কার্সরটা ওয়াইড ওয়ার্ডের নিচে নিয়ে রাখছি, আমার কার্সরটা দেখতে পাচ্ছ? No. কি দেখা যায় না? বুঝি নাই। না, তোমার কার্সর দেখা যায় না। ওকে, আমার কার্সর তো নরমালি দেখতে পারার কথা। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে আমি বলি যে ওদের কার্সরটা এখন যেখানে নিয়ে রাখছে ওখানের মধ্যে বলো তো কি হচ্ছে, একটা ব্ল্যাক লাইন আর একটা রেড লাইন কি করতেছে, মিট করতেছে, তাই তো? ওদের কার্সরটা যেখানে নেওয়া, আচ্ছা সরি, দুইটা ব্ল্যাক লাইন মিট করতেছে। এটা black. তো তাহলে ওখানের মধ্যে কি দুইটা ট্রাফ মিলে ওই জায়গাটার মধ্যে মিট করতেছে। সো দুইটা ট্রাফ যদি একসাথে মিট করে, সো ওখানের মধ্যে কি হবে, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে নাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে? Constructive. কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। ওকে, দেন যেখানে নাকি তোমার দুইটা রেড কালার লাইন মিট করবে, আচ্ছা দাঁড়াও, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে বলতেছি। ওকে, সো তাহলে আমাদের মোরালের সবাই জয়েন করে ফেলছি আমরা। সো যে জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো যে দুইটা ক্রেস্ট একসাথে মিট করলে ওখানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, দুইটা ট্রাফ ওখানে মিট করলেও কনস্ট্রাকটিভ হবে। কিন্তু ক্রেস্ট আর ট্রাফ যদি মিট করে ওই জায়গাটা কি হবে, ডিস্ট্রাকটিভ। এই ব্যাপারগুলিতে অ্যাকচুয়ালি আমরা ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ওখানের মধ্যে আরো ডিটেইলে ডিসকাস করব। এখানে হাইজেন্স প্রিন্সিপাল এখানের মধ্যে আসছে কেন, যে ফাইনাল যে রেজাল্টেন্ট ওয়েভটা দেখাবে, ওই রেজাল্টেন্ট ওয়েভটা তারা দেখানোর জন্য এই কাজটা করতেছে। সো আমরা একটু এই জিনিসটা দেখে নেই তারা কি বলতেছে। ওকে, ফার্স্ট এই ভিডিওটা শেষ করি। এই ভিডিওটা কতক্ষণ আছে? এই ভিডিওটা 10 মিনিটস। তো ভিডিওটা ফার্স্টে শেষ করে দেন আমরা ডিটেইলস বলতেছি। ওকে, waves. And you can see, hopefully straight away, that in the middle region here, yes, you're getting a little bit of destructive interference in places, but on the whole, you're getting a large amount of constructive interference. Okay, yes, I've got a red line, so a peak, over a trough and a trough there, but the red line will cancel with one of those troughs and leave the trough. Here I've got a red line and red line, so I'm going to get constructive interference, giving me a very big, large wave. But when we get towards the sides, you can see we get regions where we're getting largely destructive interference. As a result, when you get a wave passing through a gap that's a few times bigger than its wavelength, you end up seeing two shaded regions where you don't really see any wave propagating at all. Now, if we go back to the idea of our wavefronts, we can now complete our wave picture. So I need to draw my line of constant phase linking these phase peaks here. And that's the wave that I get, the resultant wave as a result of this diffraction. If I go down to the next one, and the next one, and the next one, I'm left with my resultant wave pattern. And the simplified version is here. So when the gap is several times bigger than the wavelengths, but of the same order of magnitude, you get some diffraction, but you still get a largely straight wave emerging with some diffraction around the edges. Now, when we get a gap that's the same size as the wavelength, it all becomes a little bit more different. We have our approaching waves. Again, the red line is for our peaks, the black line for our troughs. But now, we only have enough room for one single wavelet to get through. As a result, we don't get
the regions of cancellation that we saw with our normal diffraction pattern. And we only have one wavefront to worry about. We don't need to draw up common wavefronts all the way along. So when the gap is the same size as the wavelength, you get the maximum diffraction. The wave diffracts almost all the way around. Now, one thing I haven't done an animation for on this is to discuss what happens when the gap becomes considerably smaller than the size of the wavelength. Now, in that situation... আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো সবাই, যে এই যে আমরা ওয়েভলেটের সোর্স যে নেই, হ্যাঁ জেরিন, এই যে আমরা ওয়েভলেটের সোর্স গুলা যে নেই, আমরা এখানের মধ্যে কাজটা কি করি দেখো, এই যে রেড কালার যেই ডটটা আছে, এই রেড কালার ডটের চারপাশ দিয়ে কি করে এরকম সেমি সার্কুলার একটা ওয়েভ আঁকতেছে, তাই না বলো লাবিবা? এই ডটটার চারপাশ দিয়ে এরকম সেমি সার্কুলার এই ওয়েভটা আঁকতেছি। সো এখন এখানের মধ্যে দেখো অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স, গ্যাপ সাইজটা যদি কি হয়, গ্যাপ সাইজটা যদি ওয়েভলেন্থের সমান হয়, আমরা অ্যাকচুয়ালি এই যে সেমি সার্কেলটা যে আঁকি, সেমি সার্কেলের ডায়ামিটারটা অ্যাকচুয়ালি কিসের সমান করে আঁকি? The diameter of the semicircle is actually equal to the wavelength of the wave, বুঝছো? সো তাহলে যদি একদম মিড পয়েন্টে, যে এখানে একদম মিড পয়েন্টে আমাদের যদি ওয়েভলেটের সোর্সটা থাকে, সো তাহলে সে কি করতেছে, পুরা গ্যাপ সাইজটাকে এই সেমি সার্কুলার ওয়েভ দিয়ে কভার করতে পারতেছে, তাই তো? এখন এর পরের ওয়েভটা যে এইখানের মধ্যে আমাদের কি থাকবে, পরের ওয়েভের এখানে যে সোর্স গুলা থাকবে, এরাও কি করবে, এরকম সেমি সার্কেল গুলা ক্রিয়েট করে দে উইল ক্রিয়েট অল দিস ইন্ডিভিজুয়াল সার্কুলার ওয়েভস। সো এই সার্কুলার ওয়েভ গুলি অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে ভালো মতো ডিফ্রাকশনটা কেন দিতে পারতেছে, বিকজ আমাদের কনভেনশন যে হাইজেন্স প্রিন্সিপালে আমরা যে এরকম ওয়েভ গুলা যে এরকম সার্কুলার শেপে আঁকি, তো এটা অ্যাকচুয়ালি কেন হয় আর কেন এরকম করে আঁকি, বিকজ দ্য ওয়েভলেন্থ, এই যে আমরা ব্যাপারটা এরকম আঁকি, কি জিনিস এটা একটু আমি নোটপ্যাডে নিয়ে যাই ফার্স্টে। ওকে, সো এখন আমাদের আঁকার প্রসিডিওরটা কি, এই হলো আমাদের ওয়েভ, সরি এই মনে করো আমি ওয়েভ ফ্রন্ট আঁকি কতগুলা, এই একটা ওয়েভ ফ্রন্ট, এই একটা ওয়েভ ফ্রন্ট, এই একটা ওয়েভ ফ্রন্ট, এই একটা ওয়েভ ফ্রন্ট। সো তাহলে আমার ওয়েভলেন্থের ভ্যালু কত লাবিবা? দিস ইজ দ্য ওয়েভলেন্থ, রাইট? ওকে, সো এখন এই হলো আমার মনে করো ওয়েভলেটের একটা সোর্স। সো তাহলে আমি তার চারপাশ দিয়ে বা তার এই দিক দিয়ে যে সেমি সার্কেলটা ড্র করব, সেমি সার্কেলটা কতটুকু বড় হবে আর সেমি সার্কেলের ডায়ামিটারটা কতটুকু হবে? The diameter of the semicircle must be equal to what? Wavelength of the wave. So তাহলে এই জিনিসটা কি হচ্ছে, মনে করো এই দিক দিয়ে হলো তোমার অবস্টেকেল, এই তোমার অবস্টেকেল, এই তোমার অবস্টেকেল। সো তাহলে একদম মিড পয়েন্ট দিয়ে তোমার যখন নাকি এরকম পাস করলো ওয়েভটা, সো হোয়াট ইজ হ্যাপেনিং, একদম এখানে এসে সে পুরা ওয়েভ গ্যাপটাকে এখানের মধ্যে কি করলো, নতুন ওয়েভলেট দিয়ে কভার করলো। এখন নতুন ওয়েভলেটের এই পয়েন্টগুলো আমরা নেই। এখন হোয়াট দে উইল ডু, তারা তাদের আবার নতুন করে ওয়েভ গুলা ক্রিয়েট করবে, তাই তো? তারা এরকম নতুন করে তাদের ওয়েভ গুলা ক্রিয়েট করলো, এন্ড দিস উইল ক্রিয়েট দিস নিউ ওয়েভ। সো এখন তারা এই নতুন এই সার্কুলার ওয়েভটা ক্রিয়েট করলো। দেন এই নতুন সার্কুলার ওয়েভের এই পয়েন্ট গুলো আবার নিব one wavelength apart. So what will happen, তাদের ইন্ডিভিজুয়াল ওয়েভফ্রন্ট গুলো আমরা নেই আবার, সরি তাদের এই ইন্ডিভিজুয়াল ওয়েভফ্রন্ট গুলো নেওয়ার পর আবার কি হবে, নতুন ওয়েভফ্রন্টে এরকম আসবে। সো হোয়াট ইজ হ্যাপেনিং, তারা একদম প্রত্যেকটা জায়গায় কোনো শ্যাডো রিজিয়ন রাখতেছে না, তারা একদম কি করতেছে, প্রত্যেকটা জায়গা ফিল আপ করে দিতেছে ওয়েভ দিয়ে। সো এর জন্যই ওয়েভলেন্থ আর গ্যাপ সাইজ যখন নাকি একদম এক্স্যাক্টলি ইকুয়াল হয়, তখন সবচেয়ে ভালো মতো কি হয়, ডিফ্রাকশন হয়। বুঝতে পারছো সবাই? জাবের? ওকে, এই রিজনিং আমাদের নরমালি আসে না, এই রিজনিং কখনো আসে না, জাস্ট তোমাদের পিস অফ মাইন্ডের জন্য, যে আমি একটা কিছু বললাম কেন বললাম, ওই জিনিসটা আমরা শো করতেছি আর কি, ঠিক আছে? আচ্ছা,
সো তাহলে এখন আমরা এই ভিডিওটা কন্টিনিউ করে দেখি এর পরে তারা কি বলতেছে ওকে the wave isn't able to penetrate through at all. You can't get a wavelet through, and so effectively it's like there's no gap there at all. The waves will just be reflected from the surface. Now, diffraction around objects is basically following the same similar principles. As we get to the edge of the object here, you can imagine that we would have the little wavelet. Ignore this side for the minute. The rest of our waves would continue in a nice straight line, but the areas around here you would see diffraction around the edge. And so effectively, to see what would happen when we get light diffracting around an object, all we need to do is take our diffraction through a gap example and mirror it. Because if I move this along, what I get now is the majority of my waves going. আচ্ছা সো এখন এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করছো এটা আমাদের একদম রকের যে অবস্টাকেলের এক্সাম্পলটা ছিল এটার মতো হয়ে গেছে না বলো তো লাবিবা যে একটা কমপ্লিট ওয়েভ এরকম আসতেছে মাঝে এত বড় একটা অবস্টাকেল আছে এখন দুই এন্ড দিয়ে জাস্ট ওয়েভ গুলা পাস করলো তো দুই এন্ড দিয়ে যে ওয়েভ গুলা পাস করছে তারা কি করতে চাচ্ছে মাঝে যে ওয়েভ গুলা ব্লক হয়ে গেছে ওই অ্যাবসেন্স অফ ওয়েভ গুলাকে তারা ফিল আপ করা ট্রাই করতেছে এর জন্য দে আর বেন্ডিং তাই না Nice and straight, and some diffraction around the edges. And you'll notice that there's an area in the middle here where we get no waves at all, effectively a shaded region. And because we don't get any waves there at all, we call it a shadow zone. So for a real-life application of this, we can look at communications and আচ্ছা সো এখন এই রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের এইসব ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করব পরে আজকে আমাদের বেসিক বুঝার ব্যাপারগুলি কি কি ছিল বলো তো লাবিবা ডিফ্রাকশন কি জিনিস এটা হলো ওয়েভের স্প্রেডিং আউট টেন্ডেন্সি অর স্প্রেডিং আউট অফ আ ওয়েভ যখন সে কি করে কোন একটা গ্যাপ বা এজ দিয়ে পাস করে এখন এই জিনিসটা সবচেয়ে ভালো মতো কখন হয় যখন গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ সমান সমান হয় দেন গ্যাপ সাইজ আর ওয়েভলেন্থ সমান সমান হইলেই কেন সবচেয়ে ভালো মতো ডিফ্রাকশন হয় এন্ড অ্যাকচুয়ালি ডিফ্রাকশন হবে কেন বা ওয়েভটা ছড়াবে কেন এটা বোঝার জন্য আমরা একটা নতুন প্রিন্সিপাল শিখলাম যেটা কি হাইজেন্স প্রিন্সিপাল তো হাইজেন্স প্রিন্সিপাল ওখানের মধ্যে কি বলে হাইজেন্স প্রিন্সিপাল বলে যে every single point on a wave front will act as what every single point on a wave front will act as a new source of wavelet ওকে তো তাহলে নতুন একটা ওয়েভলেটের সোর্স হিসেবে সে অ্যাক্ট করে তো তখন ওগুলা থেকে যে ছোট ছোট যে ওয়েভলেট গুলা ক্রিয়েট করতেছে ছোট ওয়েভলেট গুলার ইন্টারফিয়ারেন্সের থ্রুতে নতুন ওয়েভ ফ্রন্ট গুলা ক্রিয়েট হয় এন্ড দ্যাট ইজ হাউ ওয়েভ অ্যাকচুয়ালি প্রপাগেটস ফরওয়ার্ড তো এখন হাইজেন্স কনস্ট্রাকশন দিয়ে আমাদের ডিফ্রাকশন বুঝার ওয়ে কি এই যে কোন একটা গ্যাপ দিয়ে যে পাস করলো গ্যাপের যে বর্ডারে যে কি থাকে ওয়েভলেট গুলা থাকে ওই গ্যাপের বর্ডারের ওয়েভলেট গুলি কি করবে গ্যাপের বর্ডারের ওয়েভলেটের সোর্স গুলি ওয়েভটাকে এজ দিয়ে যে কোণাটা দিয়ে বা যে বর্ডারটা দিয়ে পাস করছে ওই বর্ডারের ওই সাইড ধরে কি করতে থাকে একটু একটু করে স্প্রেড করতে থাকে না বলতো রিক্তি so তাহলে this is why the waves actually diffract around edges or when they pass through a gap তো তাহলে একটা ব্যাপার নেক্সট ক্লাসের জন্য সবাই মাথায় রাখো ইচ ইন্ডিভিজুয়াল এজ ঠিক আছে একটা সিঙ্গেল এজ সে কি করবে একটা ওয়েভের ডিফ্র্যাক্টিং সোর্স হিসেবে কাজ করবে সো একটা গ্যাপ মানে কি একটা গ্যাপ মানে কয়টা এজ লাবিবা একটা গ্যাপ মানে কয়টা এজ এইখানে একটা এজ এইখানে একটা এজ সো তাহলে একটা গ্যাপ ইজ ক্রিয়েটেড বিটুইন টু এজেস ওকে সো তাহলে এই দুইটা এজ থেকে দুই সাইডে এরকম ডিফ্র্যাকশন হবে সো এখন এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো যে একটা ঠিক আছে এখানের মধ্যে কাজটা কি একটা সিঙ্গেল স্লিট দিয়ে যখন নাকি ওয়েভ পাস করবে তাইলে পরেও কি করে আমরা একটা ডিফ্র্যাকশনের প্যাটার্ন দেখতে পাই এন্ড ব্যাপারটা কেমন হয় ওই জিনিসটা আমরা দেখবো নেক্সট ক্লাসে যে একটা সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশনের প্যাটার্ন কেমন হয় ডাবল স্লিট ডিফ্র্যাকশনের প্যাটার্ন কেমন হয় এটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য দেন
মাল্টিপল বিলিয়নস অফ স্লিটস, ওইটা দিয়ে পাস করলে কি হয় ওই সব ব্যাপারগুলি দেখবো। ওকে, এই ডিফ্র্যাকশনের টপিকটা খুবই ইম্পর্টেন্ট বিকজ এইটার সাথে এই কনসেপ্টের সাথে রিলেট করে অনেক কিছু এক্সপ্লেন করা যায়। এন্ড মোস্ট ভাইটাল থিং ইজ কি, ডিফ্র্যাকশন ইজ দ্য ইন্ট্রিনসিক প্রপার্টি অফ আ ওয়েভ। তুমি যদি কোনো কিছুকে ডিফ্র্যাকশন করে দেখাইতে না পারো, আর কোনো একটা কিছু যদি ডিফ্র্যাকশন প্রপার্টিটা শো না করে, দেন দ্যাট থিং উইল নট বি রিগার্ডেড অ্যাজ আ ওয়েভ। ওকে, সো এর জন্য ডিফ্র্যাকশন প্রপার্টিটা খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এভরি সিঙ্গেল টাইপ অফ ওয়েভ আন্ডারগোস ডিফ্র্যাকশন, এন্ড ডিফ্র্যাকশনের আমাদের অনেক ইউজও আছে। সো ব্যাপারগুলি কেমন কি ওইসব জিনিস আমরা দেখবো এখন নেক্সট ক্লাসে। ঠিক আছে, সো আমরা ক্লাসটা আজকে এখন এখানে শেষ করব। অলরাইট, সো আল্লাহ হাফেজ।